প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বারের লিখিত পূর্ণাঙ্গ নোট থেকে। আমরা ইতিপূর্বে পেনাল কোড শেষ করেছি এবং আজকে আমরা শুরু করছি আইন 2, বার কাউন্সিল অংশ, যেটা অর্ডার, রুলস এবং ক্যাননস। তো আমি এখানে টপিক রেখেছি দুইটা মাত্র। টপিক 1-এ বাংলাদেশ বার কাউন্সিল এবং টপিক 2-এ হচ্ছে ক্যাননসগুলো। রুলস থেকে কোনো প্রশ্ন রাখছে না। এবং আমরা ড্রাফটিং অংশে গিয়ে আরেকটা টপিক পড়বো ড্রাফটিং এর উপরে। তবে রেগুলার ক্লাসে আমরা ড্রাফটিংটাকে স্কিপ করে দেব এবং শেষের দিকে আমরা যখন পরীক্ষায় গিয়ে আসবে তখন ড্রাফটিংটাকে ভালোভাবে ফোকাস করব। এখন থিওরিগুলো আমরা শেষ করব। তো বাংলাদেশ বার কাউন্সিল অংশে যে অনুচ্ছেদগুলো আমরা পড়বো সেগুলো এখানে দেওয়া আছে এবং বিধি 26-কে বিধি 60-কে একটু কাভার করব আমরা। তো এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, আমরা এই প্রশ্নগুলো পড়ব। এর আগের নোট এবং ফাইনাল টেস্ট নোটের কম্বিনেশনে তৈরি এই নোট, অতএব মোটামুটি প্রশ্ন সংখ্যা একটু বেশি দেখতে পাচ্ছেন। প্রথম প্রশ্ন, বাংলাদেশ বার কাউন্সিল কি? এর গঠন ও কার্যাবলী আলোচনা করুন। অর্থাৎ তিনটা বিষয় আছে বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে লিখতে হবে, কাকে বলে বা এর সংজ্ঞা, গঠন এবং কার্যাবলী। অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে, বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের প্রতিষ্ঠান, মানে বৈশিষ্ট্য লিখতে বলবে। এবং বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972-এর সংশ্লিষ্ট বিধান উল্লেখপূর্বক এর গঠন ও কার্যাবলী আলোচনা করুন। অর্থাৎ যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনাকে এভাবে লিখতে হবে। হ্যাঁ, 1 নং প্রশ্নের উত্তর, বাংলাদেশ বার কাউন্সিল কি? এটা বলার আগে বাংলাদেশ বার কাউন্সিল কিভাবে আসলো, জন্ম কিভাবে হলো, এটা আমরা একটু দেখে নিই। 1971 সালের 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তালিকাভুক্ত অ্যাডভোকেটদের, অর্থাৎ পাকিস্তান আমলে যে অ্যাডভোকেটরা ছিলেন, সেই অ্যাডভোকেটদের জন্য একটা অভিভাবক প্রতিষ্ঠান দরকার বাংলাদেশের জন্য। অভিভাবক প্রতিষ্ঠান বার কাউন্সিলকে পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়, কারণ আগে ছিল পাকিস্তান বার কাউন্সিল, তারপরে হলো বাংলাদেশ বার কাউন্সিল। ফলে জি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, এটা অনুযায়ী দ্য প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার 1972 দ্বারা রাষ্ট্রপতির ওপর ন্যস্ত ক্ষমতা বলে তৎকালীন রাষ্ট্রপতি 46টি অনুচ্ছেদ সংবলিত 46 নং অধ্যাদেশ জারি করেন, যেটা প্রেসিডেন্টস অর্ডার আমরা জানি। এমসিকিউ অংশে আমরা এটা আরো ডিটেলে জানি। যা দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 শিরোনামে 1972 সালের 18ই মে প্রকাশিত হয় এবং 1971 সালের 26শে মার্চ অর্থাৎ পূর্ব হতে কার্যকর দেখানো হয়। অর্থাৎ আইনটা 18ই মেতে প্রকাশিত হলেও 72 সালের, এটা কিন্তু দেখানো হচ্ছে 1971 সালের, মানে কার্যকর দেখানো হচ্ছে 1971 সালের 26শে মার্চ, অর্থাৎ যেদিন থেকে বাংলাদেশকে স্বাধীন বা বাংলাদেশের যে স্বাধীন হিসাবে আমরা ধরে নিচ্ছি 71 সালের 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা থেকে, সেই তারিখ থেকে কার্যকর দেখানো হচ্ছে। এটা সূচনা, এই অংশটুকু দিলে ভালো হয়, না দিলেও এটা অপশনাল, খুব বেশি ক্ষতি হবে না। তবে আমরা এই আইনটা পড়ার আগে আইনের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানার জন্য এই অংশটুকু রাখা ভালো। বাংলাদেশ বার কাউন্সিল সম্পর্কে এবার আমরা লিখব, বৈশিষ্ট্য বলেন, সংজ্ঞা বলেন একই। তাহলে অর্ডার এর অনুচ্ছেদ 2B অনুসারে বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে, তাহলে 2B-তে কিন্তু এই কথাটা বলা আছে। এবং অনুচ্ছেদ 3(1) এর 3(1) অর্থাৎ অনুচ্ছেদ 3-এর উপ অনুচ্ছেদ 1-এ বলা হচ্ছে এ আদেশের আওতায় বাংলাদেশ বার কাউন্সিল গঠিত হবে, অর্থাৎ গঠন সম্পর্কে একটু ধারণা দিচ্ছে। এবং অনুচ্ছেদ 3-এর 2-এ বলা হচ্ছে পর্যালোচনা করলে, অনুচ্ছেদ 3-এর 2 পর্যালোচনা যদি আমরা করি তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের কিছু মৌলিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাহলে এই মৌলিক বৈশিষ্ট্য দ্বারাই কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের সংজ্ঞা বলেন, বৈশিষ্ট্য বলেন বা বাংলাদেশ বার কাউন্সিলকে এটা বোঝা যাবে। তো 3-এর 2 কি বলা আছে, 4টা পয়েন্ট আমরা যদি বের করি, 4টা পয়েন্ট আকারে কিন্তু নাই, কিন্তু আমি পয়েন্ট আকারে এখানে উপস্থাপন করেছি যেন মনে রাখতে সুবিধা হয় এবং লিখলে যেন এটা একটু গোছানো অবস্থায় দেখতে পাই আমরা। জি তাহলে বাংলাদেশ বার কাউন্সিল একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান যার চিরস্থায়ী উত্তরাধিকার ও একটি সাধারণ সিলমোহর থাকবে। আমরা জানি যে কোনো রেজাল্ট, তারপরে নোটিশ, একটা গোল সিল ব্যবহার করা হয়, সেটাকে সিলমোহর বলা হচ্ছে।
বারবার ওই সিলটাই ব্যবহার করা হয়, এবং জি। চিরস্থায়ী উত্তরাধিকার থাকবে, অর্থাৎ যতদিন বাংলাদেশ বার কাউন্সিল থাকছে ততদিন পর্যন্ত এই উত্তরাধিকার থাকবে, অর্থাৎ মানুষ মারা যাবে কিন্তু প্রতিষ্ঠান বেঁচে থাকবে, এবং বার কাউন্সিল যত অর্থ সম্পদের মালিক হবে বাংলাদেশ বার কাউন্সিলের নামেই সেটা থাকবে। স্থাবর ও অস্থাবর উভয় প্রকার সম্পত্তি অর্জন করতে পারবে। আপনারা পরীক্ষা দিচ্ছেন, ফি দিচ্ছেন, সেটা অস্থাবর সম্পত্তি হিসাবে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাকাউন্টে জমা হচ্ছে, ও ধারণের এখতিয়ার থাকবে। এবং স্থাবর সম্পত্তি বাংলাদেশ বার কাউন্সিল যদি কোনো জমি জমা কিনে কোনো প্রতিষ্ঠান করার জন্য, কোনো বিল্ডিং ভবন করার জন্য, সেক্ষেত্রে সেটাও বাংলাদেশ বার কাউন্সিলের নামে করা যাবে, কোনো সমস্যা নেই। চুক্তি করার এখতিয়ার থাকবে। হ্যাঁ, বাংলাদেশ বার কাউন্সিল প্রতিনিয়ত চুক্তি করে থাকে, যেমন পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করবে জুডিশিয়ারি, তারপরে পরীক্ষা সংক্রান্ত যে অ্যারেঞ্জমেন্ট সেটা করবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ধরনের চুক্তি করেই থাকে বিভিন্নভাবে। বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে ও বিরুদ্ধে মামলা করা যাবে। তো বার কাউন্সিল অনেক সময় মামলা করে, যেমন এর আগে 2000 সালে যখন ঝামেলা হয় পরীক্ষা নিয়ে, তখন বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষ থেকে করা হয়। এবং বাংলাদেশ বার কাউন্সিলের বিরুদ্ধে অনেকে মামলা করে থাকে, রিট করে থাকে। তো করা যাবে। বাংলাদেশ বার কাউন্সিলের গঠনটা এবার আমরা দেখব, কাকে বলে শেষ হয়ে গেল গঠন। তাহলে অনুচ্ছেদ 5 অনুসারে, আচ্ছা এখানে যে আমি আইনের নাম লিখেছি, এই আইনের নামটা আপনারা লেখার চেষ্টা করবেন ইংরেজিতে, যেভাবে আছে অ্যাজ ইট ইজ এইভাবে লিখবেন, তাহলে ভালো হবে। আমি বারবার বলেছি যে আইনের নাম আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব। ইংলিশ। জি। বাংলাদেশ বার কাউন্সিল মোট 15 জন সদস্য নিয়ে গঠিত হবে। আমরা গঠন পড়ছি, তাহলে গঠন মানে বাংলাদেশ বার কাউন্সিল বলতে তো এখানে শুধুমাত্র একটা অবকাঠামো না, এই প্রতিষ্ঠানটা চালানোর জন্য ম্যান পাওয়ার লাগবে। কারা চালায়? 15 জন জি। ব্যক্তি চালায়। তারা হলেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, তালিকাভুক্ত অ্যাডভোকেটদের ভোটে তাদের মধ্যে হতে নির্বাচিত সাধারণ সদস্য 7 জন, এবং স্থানীয় বার কাউন্সিলের সদস্যদের ভোটে 7টি অঞ্চল হতে নির্বাচিত অঞ্চলভিত্তিক বার সদস্য 5 জন। অ্যাসোসিয়েশনের। হ্যাঁ, তো এখানে 7 7 14 জন নির্বাচিত এবং একজন অ্যাটর্নি জেনারেল, তিনি পদাধিকার বলে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু আমরা এমসিকিউ নোটে খুব সুন্দরভাবে গোছানো আকারে দেখেছি, পয়েন্ট মানে সুন্দর সুন্দর পয়েন্ট আকারে দেখেছি। এখন আমাদের এই পয়েন্টগুলোকেই বাক্যে পরিণত করতে হচ্ছে। যদি বাংলাদেশ বার কাউন্সিলের গঠন আসে, এমসিকিউ নোটে যেভাবে আছে ওইভাবে লিখে দিবেন না, তাহলে কিন্তু নম্বর কমে যাবে। সেখানে তথ্য আচ্ছা। আকারে আছে, কিন্তু ইনফরমেশন শুধু জানলে হবে না, আপনাকে লিখিত পরীক্ষায় লিখতে হবে, দ্যাট ইজ আপনাকে সেন্টেন্স বা বাক্যে পরিণত করতে হবে। আমার এমসিকিউ নোটের তথ্যগুলো যখন আপনি বাক্য পরিণত করবেন তখন এরকম দেখাবে। জি। অনুচ্ছেদ 6 অনুযায়ী পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি এবং সদস্যদের মধ্য থেকে একজন সহ সভাপতি হবেন। তাহলে একজন চেয়ারম্যান আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান। জি। তো অনুচ্ছেদ 6A অনুযায়ী সরকার কর্তৃক নিয়োগকৃত বাংলাদেশ আহ, নিয়োগকৃত মানে সরকার নিয়োগ দিবে কাদেরকে? জেলাজজ অথবা অতিরিক্ত জেলাজজের মধ্যে থেকে একজন সেক্রেটারি বা সচিব নিয়োগ করবেন। তাহলে দেখবেন যে এই যে মানে 7 7 14 জন, এই 7 7 14 জনের মধ্যে একজন কিন্তু ভাইস চেয়ারম্যান হচ্ছে, এবং অ্যাটর্নি জেনারেল হচ্ছেন কি চেয়ারম্যান, এবং অতিরিক্ত আরেকজন 16তম ব্যক্তি আসছেন কে সচিব। তো 16তম ব্যক্তি সচিব গঠনের মধ্যে আসবে, কিন্তু 15 জন সদস্যের অংশ তিনি নন। তিনি হচ্ছেন প্রশাসনিক একটা পার্সন, যে প্রশাসন থেকে সরকার নিয়োগ দিবে, বাংলাদেশ বার কাউন্সিলের প্রশাসনিক বিষয়গুলো দেখবেন। ঠিক আছে, জি। জি। তিনি সদস্য নন। এছাড়াও কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল একটা বড় প্রতিষ্ঠান, আরও অনেক স্টাফ থাকবে বাংলাদেশ বার কাউন্সিলের, তারা কিন্তু সদস্য না, মেম্বার না। তার মানে অ্যাবসোলিউট ক্ষমতা কিন্তু এই 15 জন, 15 জনের মধ্যে থাকবে। আচ্ছা, বাংলাদেশ বার কাউন্সিলের কমিটি সমূহ, এখন আমরা গঠন পড়ছি, গঠনের মধ্যে আমরা প্রশ্ন যদি ছোট হয়, অল্প নম্বরের হয়, গঠন আমরা এতটুকু দিলেই হবে যতটুকু আমরা এই মুহূর্তে কমপ্লিট করেছি। এখন যদি বলা হয় বার কাউন্সিলের গঠন একটু বেশি, মানে প্রশ্ন নম্বর বেশি আসে, এই যে প্রশ্নটা আমরা পড়ছি এই পুরোটা যদি 15 নম্বর 10 নম্বরে চলে আসে, এই সাবজেক্টটা কিন্তু 10 নম্বরের জন্য, 15 নম্বরে আসে না। হ্যাঁ, বাকি সাবজেক্টগুলো আচ্ছা। মিলে 90, আর এটা কিন্তু 10 নম্বরের। আর এমসিকিউ কিন্তু এই সাবজেক্টের জন্য মাত্র 5 নম্বর বরাদ্দ আছে, আর রিটেনের জন্য জি। এই সাবজেক্টে 10 নম্বর, 15 নয়, এবং বাকিগুলো কিন্তু 15 করে। আবার সিপিসিতে কিন্তু আবার 30, আপনি যদি দুইটা লিখেন।
সেগুলো আমরা দেখেছি প্রথম ক্লাসের দিকে। আচ্ছা, তাহলে যদি বেশি 10 নম্বরের জন্য আসে তাহলে আপনাকে এই যে এখন যে এগুলো আমরা পড়বো কমিটি সমূহ, তাহলে গঠনের মধ্যে কমিটি কিভাবে আছে এগুলো একটু দিয়ে দিলে ভালো হয়। কারণ শুধুমাত্র এই যে গঠনের মধ্যে এই 15 জন ব্যক্তি এবং সহ সভাপতি এবং সচিব এতটুকু উল্লেখ করলে কিন্তু ইনকমপ্লিট থাকবে। তার মানে আপনাকে যত স্যার, বলেন। এই সাবজেক্ট থেকে প্রশ্ন কি দুইটা আসবে স্যার? একটা আসতে পারে, দুইটা সবসময় আমরা দেখি ক খ এভাবে আকারে আসে। এখন মনে করেন যে জি জি এখান থেকে যদি 8 নম্বরের জন্য আসে বা 7 নম্বরের জন্য আসে, 2 নম্বর 3 নম্বরের একটা ছোট প্রবলেমেটিক প্রশ্ন আসতে পারে। অথবা জি জি এখান থেকে একটা দিয়ে দিল এই বড় প্রশ্ন 10 নম্বরের। যেমন আগে হতো কি, এই প্রবলেমেটিক প্রশ্ন কম হতো, প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং কম হতো আগে। আগে এই ধরনের বর্ণনামূলক প্রশ্ন আসতো, যেমন এই প্রশ্নগুলো আগে এসেছে 10 নম্বরের জন্য, তার মানে একের মধ্যেই 10, আর কোনো কিছু লিখতে হয়নি, তখন আপনাকে বেশি লিখতে হবে। এখন আমরা বলতে পারছি না বাংলাদেশ বার কাউন্সিল যে নতুন যে প্রক্রিয়া আছে, নতুন যে প্রশ্ন প্যাটার্ন আছে সেটা ফলো করবে না আগেরটা ফলো করবে, না দুটার মিশ্রণে করবে। তাই আমাদের উভয়ভাবেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। ঠিক আছে? জি তাহলে আমরা অনুচ্ছেদ 11 এর বিধান মতে কি পাচ্ছি আইনের, বাংলাদেশ বার কাউন্সিল এর 3টি স্থায়ী কমিটি থাকবে, মানে স্ট্যান্ডিং কমিটি 3টি, নির্বাহী কমিটি, আর্থিক কমিটি এবং আইন শিক্ষা কমিটি। কোন কমিটিতে কতজন আছে এবার আমরা একটু দেখে নিই। এমসিকিউ নোটে যদিও আমরা এটা ভালোভাবেই জানি। নির্বাহী কমিটি, তো নির্বাহী কমিটিতে দেখবো আমরা বাংলাদেশ বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত 5 জন সদস্য নিয়ে নির্বাহী কমিটি গঠিত হবে। এই যে 15 জন ব্যক্তি আছে, 15 জনের মধ্যে থেকে যে কোনো 5 জনকে নিয়ে নির্বাহী কমিটি, এক্সিকিউটিভ কমিটি। এরপরে আর্থিক কমিটি, একইভাবে একই বাক্য, সেম বাক্য কপি পেস্ট, মানে এই 5 জন নিয়ে আর্থিক কমিটি হবে, ফাইনান্সিয়াল কমিটি। এরপরে আইন শিক্ষা কমিটি, আইন শিক্ষা কমিটিতে সদস্য সংখ্যা 5-এর থেকে একটু বেশি, 9 জন। আইন শিক্ষা কমিটিতে 9 জন থাকবে, এই 9 জনের মধ্যে কিন্তু 5 জন আবার ওই বার কাউন্সিলেরই, এবং মানে ওই ভেতরের লোক থাকবে 5 জন এবং বাইরের লোক থাকবে 4 জন। তাহলে বাইরের লোক যে 4 জন থাকবে তাদের মধ্যে ন্যূনতম 2 জন আবার হবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হবেন। তাহলে 4 জনই শিক্ষক নিতে পারেন, অথবা 2 জন শিক্ষক নিলেন এবং 2 জন সুশীল সমাজের কোনো ব্যক্তিকে নিয়ে নিলেন। ঠিক আছে? কোনো জি একটু পরিচিত এবং যিনি আইন সম্পর্কে জানেন এই ধরনের কোনো ব্যক্তি নিলেন। তো এইভাবে আইন শিক্ষা কমিটি গঠন করা হবে, যেন এই এলএলবি পড়াশোনা নিয়ে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আছে এটাকে আরো উন্নয়ন করা যায় এ নিয়ে ওনারা গবেষণা করবেন। তো এই হয়ে গেল আমরা স্ট্যান্ডিং কমিটি। এরপরে আমরা যে কমিটির মাধ্যমে আপনাদের লাইসেন্স দেওয়া হয় এই কমিটিকে নিয়ে না বললেই তো নয়, এগুলো আমরা যদি এমসিকিউ নোটে জানি। নিবন্ধন কমিটি, এনরোলমেন্ট কমিটি, 11B-তে আছে, 11-তে আছে স্ট্যান্ডিং কমিটি 3টা, 11B-তে আছে এনরোলমেন্ট কমিটি আলাদাভাবে। নিবন্ধন কমিটি 5 জন সদস্য বিশিষ্ট হবে, মানে এখানেও কিন্তু 5 জন সদস্য আছে। তার মানে আমরা 5 জনের যে একটা গ্রুপ সেটা আমরা কমন দেখছি সব জায়গায়, যাদের মধ্যে জি আপিল বিভাগের বিচারপতিগণের মধ্যে থেকে প্রধান বিচারপতি কর্তৃক অর্থাৎ চিফ জাস্টিস কিন্তু বলে দিবেন কে হবেন এই এনরোলমেন্ট কমিটির সভাপতি, মনোনীত একজন সভাপতি। তাহলে চিফ জাস্টিস এখানে সিলেকশন দিবেন, কোনো নির্বাচন না, এখানে সিলেকশন হবে, মনোনয়ন করবেন, বলে দেবেন যে ইনি হবেন। তো এটা ন্যূনতম যোগ্যতা লাগবে হচ্ছে অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস হতে হবে। হ্যাঁ, আচ্ছা এক একজন হবেন, উনি হবেন কিন্তু সভাপতি। এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি করেন অর্থাৎ হাইকোর্ট ডিভিশন থেকে যে জাস্টিস আছেন তাদের থেকে 2 জন নেবেন। তাহলে 3 জন হলো। অ্যাটর্নি জেনারেল নিজেই থাকবেন, অ্যাটর্নি জেনারেল যেমন পুরো বার কাউন্সিলের সভাপতি, তিনি নিবন্ধন কমিটির কিন্তু সভাপতি না, কিন্তু একজন জেনারেল মেম্বার। অ্যাটর্নি জেনারেল হওয়ার কারণে তাকে এই সম্মানটা দেওয়া হবে। তার মানে তিনি এখানেও আছেন। এবং একজন, তিনি হচ্ছেন বার কাউন্সিল কর্তৃক নির্বাচিত একজন সদস্য। যে বার কাউন্সিলের বাকি যে 14 জন সদস্য আছে, এই 14 জনের মধ্যে থেকে তাদের নিজেদের ভোটে একজন নির্বাচিত হবেন যে এনরোলমেন্ট কমিটিতে কে থাকবেন। বিষয়টা বোঝা গেল? জি জি এমসিকিউ নোটে বাক্যের বাইরে তথ্য আকারে এটা পরিবেশন করা আছে, খুবই সুন্দরভাবে সেটা বোঝা যায়। প্রয়োজনে আপনারা এমসিকিউ নোট থেকে হেল্প নিয়ে পাশে এখানে ফাঁকা জায়গাগুলোতে ভিন্ন কালি দিয়ে, লাল বা সবুজ বা নীল কালি দিয়ে নোট নিয়ে রাখতে পারেন, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। যেমন আমি এমসিকিউ নোটে বলেছিলাম যে এডি, অ্যাপিলেট ডিভিশন, AD1, ACD,
টু, তারপরে এজি মানে অ্যাটর্নি জেনারেল ওয়ান, আর জি এম জেনারেল মেম্বার ওয়ান, সব হয়ে গেল হচ্ছে 5 জন। এইভাবে আপনারা এইভাবে জি সংক্ষিপ্তভাবে এই ফাঁকা জায়গায় লিখে রাখতে পারেন। এরপরে আরেকটা হচ্ছে অ্যাডহক কমিটি। তো এই অ্যাডহক কমিটি কি আলাদাভাবেও 2 নম্বরের প্রশ্ন আসতে পারে। তো আমি এর মধ্যেই দিয়ে দিছি, অ্যাডহক কমিটি তো বাংলাদেশ বার কাউন্সিলের গঠনতন্ত্রের একটা অংশ, তাই না? তাই জি আমি একের মধ্যে সবগুলোকে নিয়ে আসছি। প্রশ্নের নম্বর যদি 10 হয় আপনাকে সবগুলো লিখলে ভালো হয়, আর প্রশ্নের নম্বর যদি কম হয় আপনি কম লিখলেন। তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা, যে কথাটা আমি এর আগে বলি বারবার। তাহলে অনুচ্ছেদ 8-এর বিধান মতে অ্যাডহক কমিটি 15 জন সদস্য নিয়ে গঠিত হবে। বাংলাদেশ বার কাউন্সিলের যে এক্সিস্টিং 15 জন সদস্য থাকে তারাই কিন্তু জেনারেলি যে তাদের মেয়াদ শেষ হয়ে গেলে তাদেরকে নিয়েই গঠিত হয় হচ্ছে অ্যাডহক কমিটি। নতুন করে কেউ সাধারণত অ্যাডহক কমিটিতে যুক্ত হন না, যদি না স্যার, এখানে ব্যতিক্রম কোনো কিছু স্যার দেখা যায়। এখানে আরেকটা প্রশ্ন করতে চাই, ওই যে আমাদের যে মানে রিটেন যে পরীক্ষাগুলো হলো আর কি, যেমন পেনাল কোডেরই হয়ে গেল, তো সেখানে তো স্যার প্রশ্ন ওয়াইজ কোনো মার্ক তো দেওয়া নেই, বা আপনি মার্ক দিচ্ছেন না, তাহলে আমরা বুঝবো কি করে যে স্যার এটা ছোট আকারে লিখবো কি বড় আকারে লিখবো? কেন প্রশ্নের ডান দিকে মার্ক দেওয়া নাই? স্যার প্রশ্নের এটা ডান দিকে মানে একবার ফুল প্রতি- ফুল প্রতিটা মার্ক দেওয়া আছে প্রশ্নের, না স্যার একবারে? না প্রতিটা প্রশ্নের ডান দিকে নম্বর দেওয়া আছে তো। ও, তাহলে এত বড় বিষয়টা আমার চোখে পড়েনি। আপনি দেখবেন প্রতিটা নম্বর প্রশ্নের শেষে নম্বর দেওয়া আছে। আর আমি আপনাদেরকে যেহেতু রেজাল্ট দিয়ে দেবো এবং কার কেমন হচ্ছে এগুলো খুব দ্রুতই জানতে পারবেন। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে কেন গঠিত হয়? মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হবে। তাহলে অ্যাডহক কমিটি কিন্তু চলমান সদস্যদের নিয়ে, মানে এক্সিস্টিং যে মেম্বারগুলো আছে তাদেরকে নিয়ে, যা সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে প্রকাশ করবে। কেন করবে? কারণ বার কাউন্সিলের নিজেদের আর পাওয়ার থাকে না। তাই এখানে যথাসময়ে নির্বাচন যখন নেওয়া সম্ভব হচ্ছে না, তখন সরকার এখানে হস্তক্ষেপ করছেন এবং সরকার অফিসিয়াল গেজেটের মাধ্যমে বলে দিচ্ছে, ঠিক আছে আপনাদের তো পাওয়ার শেষ, কিন্তু আমরা অ্যাডহক কমিটি হিসেবে আপনাদেরকে ট্রিট করছি এবং আপনাদেরকে পাওয়ার দেওয়া হচ্ছে। কারণ যদি পাওয়ার না থাকে তাহলে তো তারা কাজ করতে পারবে না, এবং তারা কোনো কাজ করলে সেটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, বিয়ন্ড জুরিসডিকশন হয়ে যাবে, তাই না? জি উক্ত কমিটির সভাপতি হবেন পদাধিকার বলে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল, এবং অ্যাডহক কমিটির ক্ষমতা ও কার্যাবলী বার কাউন্সিলের অনুরূপ হবে। অর্থাৎ বার কাউন্সিল যা করে তাই, জাস্ট কমিটির নাম চেঞ্জ হয়ে জেনারেল কমিটি থেকে অ্যাডহক কমিটি হয়ে যাবে। তাহলে গঠন আমরা শেষ করলাম। এবার আমরা বাংলাদেশ বার কাউন্সিল কি ধরনের কাজ করে সেটা দেখব। কার্যাবলী বা ফাংশনস, আমরা জানি অনুচ্ছেদ 10-এ আছে এটা। কি কি? এই যে এমসিকিউ নোটে যা আছে অ্যাজ ইট ইজ সেম টু সেম এখানে আছে, মানে এমসিকিউ নোটটা মুখস্থ হলে এখানেও কিন্তু এভাবে হবে, এভাবে লিখলেই হবে, সমস্যা নেই। এর থেকে বিস্তারিত লেখার কোনো দরকার নেই। অ্যাডভোকেটদের তালিকাভুক্তির জন্য পরীক্ষা গ্রহণ এবং উক্ত তালিকা হতে অ্যাডভোকেটদের অপসারণ। অ্যাডভোকেট যদি অন্যায় করে, অসদাচরণ করে, তাহলে সেটা অপসারণ বা রিমুভ হতে পারে, সেটা আমরা দেখেছি এমসিকিউ ক্লাসে। অ্যাডভোকেটদের তালিকা প্রস্তুত ও সংরক্ষণ, অ্যাডভোকেটদের জন্য পেশাগত আচরণ ও নৈতিকতা সংক্রান্ত বিধি প্রণয়ন। অলরেডি 42টা বিধি আছে, সেগুলো যদি মনে করে আরও বিধি প্রণয়ন করা দরকার করতে পারেন, যেহেতু এখন এই যে সাইবার ক্রাইম হচ্ছে, ইন্টারনেটে অনেক কিছু হচ্ছে, তো সেগুলো নিয়েও বাংলাদেশ বার কাউন্সিল বিধি নিয়ে আসতে পারেন। যেমন আমাদের বলা আছে যে আমরা নিজের পেশার জন্য বিজ্ঞাপন দিতে পারবো না, কিন্তু আমরা অনেক সময় ইনডিরেক্টলি ফেসবুকে বা ইউটিউব চ্যানেলে নিজেদের সম্পর্কে প্রচার করি। তো এটা সম্পর্কে যেহেতু জি নির্দিষ্ট কোনো কি নাই, ইনস্ট্রাকশন নাই, তো এই সংক্রান্ত বিধিবিধানও প্রণয়ন করতে পারে। প্রণয়ন করাটা এখন কিন্তু সময়ের দাবি, তাই না? জি জি অ্যাডভোকেটদের অসদাচরণের জন্য শাস্তি প্রদান, তালিকাভুক্ত অ্যাডভোকেটদের অধিকার, সুযোগ সুবিধা ও স্বার্থ রক্ষা করা, বার কাউন্সিলের তহবিল সমূহের ব্যবস্থাপনা ও বিনিয়োগ করা, সদস্যদের জন্য নির্বাচনের ব্যবস্থাকরণ, কমিটির সময়ের জন্য বিধি প্রণয়ন, কমিটিরা কিভাবে কাজ করবে। আমরা যেখানে স্ট্যান্ডিং কমিটি 3টা দেখলাম, এরপরে নিবন্ধন কমিটি দেখলাম, এছাড়াও কিন্তু আরও অনেক কমিটি আছে বাংলাদেশ বার কাউন্সিলের। সেই জি কমিটিগুলো কিভাবে কাজ করে, তাদের বিধিসমূহ কি কেমন হবে, এগুলো কিন্তু বাংলাদেশ বার কাউন্সিল তৈরি করে দেয়। বিশ্ববিদ্যালয় যেগুলো আছে পাবলিক এবং প্রাইভেট, সেগুলোর সাথে এবং ল কলেজ, তাদের সাথে আলোচনাপূর্বক আইন শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখা,
বার কাউন্সিল আদেশ দ্বারা অর্পিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা, উপরে উল্লেখিত কার্যাবলী সম্পাদনের জন্য অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। অর্থাৎ উপরের কাজগুলো করতে যদি নতুন কোনো কিছু করতে হয় এই লিস্টের বাইরে, সেটাও বাংলাদেশ বার কাউন্সিল প্রয়োজনীয় মনে করলে করবেন। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর শেষ স্যার হলো। এগুলো কি ক খ স্যার স্যার এগুলো কি ক খ গ ঘ দিয়ে লিখতে হবে স্যার? যদি পারেন লিখেন, না লিখলেও সমস্যা নেই। আপনি জাস্ট স্টার চিহ্ন দিয়ে মানে এক লিখতে দুই পারেন, তিন চার দিয়ে? 1 2 3 আচ্ছা 4 আচ্ছা দিয়েও আচ্ছা। লিখতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। জি জি, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন। বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এটা কি? অটোনমাস একটা প্রতিষ্ঠান, সেটা ব্যাখ্যা করতে জি হবে। তো এখানে আমরা 1 নম্বর প্রশ্নের শুরুতে যেই সূচনাটা দিয়েছিলাম ঠিক সেম, মানে একই সেম সূচনা বা ইন্ট্রোডাকশন এখানেও দিতে পারে যদি প্রয়োজন মনে করি। প্রশ্নের নম্বর কত দিয়েছে তার উপর জি, ডিপেন্ড ভূমিকা করে। আর তার কি। মানে এই ভূমিকাটুকু আমরা একটু মুখস্থ করার চেষ্টা করব। এবার আমরা মূল আলোচনায় যাচ্ছি যে এটা যে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অটোনমাস একটা বডি, সেটা কিভাবে আমরা বুঝবো। 2 বি অনুসারে বলা হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল বলতে বাংলাদেশ বার কাউন্সিলকে বোঝাবে, এবং 3 এগুলো কিন্তু বলা আছে হুবহু। হ্যাঁ, বাংলাদেশ বার কাউন্সিল কাকে বলে এগুলো কিন্তু আছে, অলরেডি আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যে পড়েছি। তো এখানে দেখেন জি চিরস্থায়ী অধিকার এবং একটি সাধারণ সিলমোহর থাকবে, সবকিছু আছে। এই আলোচনার পরে এবার আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছে। এই যে এতটুকুটা দেওয়াটা হচ্ছে অপশনাল, কিন্তু এখন যে আলোচনাটা করব এটা দেওয়াটা হচ্ছে অবশ্যই আপনাকে দিতে হবে। বাংলাদেশ বার কাউন্সিল, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 এর কোনো অনুচ্ছেদ পরিবর্তন বা সংশোধন করতে পারে না। বাংলাদেশ কোনো আর্টিকেল বা অনুচ্ছেদ সংশোধনও করতে পারবে না, পরিবর্তনও করতে পারবে না। তার মানে এখানে অনুচ্ছেদগুলো সংশোধন করতে জাতীয় সংসদ করতে পারবে, জাতীয় সংসদ। তবে বাংলাদেশ বার কাউন্সিল সরকারের পূর্ব অনুমতি সাপেক্ষে যে রুলস আছে, হ্যাঁ, জি জি। রুলসগুলো এবং পেশাগত আচরণবিধি অর্থাৎ ক্যাননসগুলো প্রণয়ন বা পরিবর্তন বা সংশোধন করতে পারে। তার মানে আর্টিকেলগুলো বাংলাদেশ বার কাউন্সিল নিজে কোনো কিছু করতে পারবে না, জাতীয় সংসদ অর্থাৎ পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। কিন্তু রুলস এবং ক্যাননসগুলো কিন্তু সরকারের পূর্ব অনুমতি নিয়ে বাংলাদেশ বার কাউন্সিল করতে পারবে। তার মানে এখানে বাংলাদেশ বার কাউন্সিল দেখা যাচ্ছে যে একটা স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু এখানে সরকারের একটা কি আছে, কন্ট্রোল আছে, একটা নিয়ন্ত্রণ আছে। তাহলে হস্তক্ষেপ। জি জি। তো এই ধরনের প্রতিষ্ঠান আমরা যেমন পাবলিক ইউনিভার্সিটিগুলো যেগুলো দেখি আমরা বলি সরকারি বিশ্ববিদ্যালয়, আসলে সেটাকে সরকারি না, এটাও অটোনমাস একটা প্রতিষ্ঠান। যেমন রাজশাহী ইউনিভার্সিটি, জি এটা একটা অটোনমাস প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। একটা হিউজ বাজেট দেওয়া হয় সরকার থেকে, এবং সরকার কিছু নিয়মকানুন বলে দেয়, তার প্রেক্ষিতে নিজেরাই নিজেদের প্রতিষ্ঠানটা পরিচালনা করে, অর্থাৎ সরকার খুব বেশি হস্তক্ষেপ করে না। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে বাংলাদেশ বার কাউন্সিল সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে সরকার দ্বারা নিয়ন্ত্রিত বা কন্ট্রোলড বাই গভর্নমেন্ট, কিন্তু নিজেদের দ্বারা পরিচালিত একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অর্থাৎ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কোনটা, যেটা সরকার নিয়ন্ত্রণ করে কিন্তু নিজেরাই পরিচালিত হয়, সরকার সরাসরি জি এখানে জি। ইনভলভমেন্ট নাই, সরকার এখানে হস্তক্ষেপ করে না। এই ধরনের প্রতিষ্ঠানই কিন্তু অটোনমাস বডি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তো এটা প্রমাণ হয়ে গেল। এখন যদি 2 নম্বরের জন্য আসে, জাস্ট আপনারা এই প্যারাটুকু দিলেই হবে, উপরেগুলো দরকার নেই। 5 নম্বরের জন্য যদি আসে তাহলে উপরেরগুলো দিলে একটা পরিপূর্ণতা আসবে, ঠিক আছে। জি জি। অর্থাৎ কতটুকু লিখতে হবে তার উপর আমি ওই যে প্যাটার্ন বিশ্লেষণে কিন্তু বলে দিয়েছি, যেমন অবস্থা তেমন ব্যবস্থা, এটা আপনাদের বারবার মনে রাখতে হবে। অর্থাৎ কিভাবে প্রশ্ন আসবে হুবহু আমি কমন দিতে পারবো না, কিন্তু আমি এমনভাবে আপনাকে তৈরি করব, আপনাদের তৈরি করব যেন আপনাদের দক্ষতা তৈরি হয়। পরীক্ষার প্রশ্ন যদি এলোমেলো আসে, দেখা যাচ্ছে কম কমন আসলো, তারপর আপনি লিখে আসতে পারবেন, এবং কতটুকু লিখতে হবে এটা আপনি ক্লিয়ার একটা ধারণা পাবেন। এটাই হচ্ছে একটা ভালো প্রস্তুতির লক্ষণ। কারণ প্রশ্ন হুবহু তো কমন দেওয়া সম্ভব নয়, কারণ এখন যেভাবে প্রশ্ন করা হচ্ছে, যেহেতু অপশন থাকছে, সেই ক্ষেত্রে আমাদের একটা আশার ভরসার জায়গা যে প্রশ্ন একটা কমন না পেলে আরেকটা কমন পেয়ে যেতে পারে অপশনে। বাংলাদেশ বার কাউন্সিল, আচ্ছা, নূর মোহাম্মদ হাত উত্তোলন করেছেন। হ্যাঁ, আপনাকে লাইন অন করার সুযোগ দিয়েছে, আগে লাইন অন করেন ভাই। নূর মোহাম্মদ, হ্যাঁ লাইন অন হয়েছে, বলেন ভাই। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম যদিও আসসালাম, ভালো পড়ার আছি মধ্যে ভাই। আমি আমি একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার, যেহেতু নতুন। হুম হুম।
তো এই যে আপনার এই বিষয়ে যে সাজেশনটা আছে, তো এই টপিকস আমি কি এগুলাই এর মধ্যেই থাকবো আমরা, নাকি এর বাইরেও আমাদের কোনো কিছু লাগবে? আপাতত লাগবে না। আমার, যখন আপনি একটা ক্লাস টেস্ট দিবেন দেখবেন যে এই টপিকের মধ্যে আরো দুই তিনটা নতুন প্রশ্ন দিয়ে দিচ্ছে। তো এই প্রশ্নগুলো আপনার একটু নোটের বাইরে সামান্য টাচ থাকছে, তখন আপনাকে একটু বানিয়ে লিখতে হবে। তার মানে কমন আনকমন মিলে আমার ক্লাস টেস্টগুলো হয়। তাহলে আমার নোট এবং ক্লাস টেস্ট যদি সমাধান করি তাহলে আশা করি এর বাইরে আর লাগবে না। জি স্যার। আর এই যে 1.2 এর প্রশ্নের যেটা বললেন যে স্যার, এখান থেকে আসল বিষয় যে আমরা দেখলাম, বললেন স্যার বাংলাদেশ বার কাউন্সিল, দা বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স, তো এর আগে প্রথমে যেগুলো, এই প্রশ্নটার জন্য কি এই প্রথম অংশের এটুক লাগবে না? যদি 5 নম্বরের জন্য আসে আপনি পুরোটা লিখবেন, আর যদি 3 নম্বর বা 2 নম্বরের জন্য আসে শুধু লাস্ট প্যারা দিবেন। আমি তো বলেই ও দিচ্ছি, আচ্ছা। যদি কম করে আসে তাহলে মূল জায়গাটুকু দিবেন। আর বেশি আসলে একটু সূচনা উপসংহার যুক্ত করতে হয়, এই কারণেই জি স্যার। একটু বেশি করেই রাখা। বুঝতে পেরেছেন? কারণ প্রশ্ন কিভাবে জি সেট করবে স্যার। সেটা বাংলাদেশ বার কাউন্সিল ভালো জানেন। জি। ঠিক আছে, ঠিক তারপরেও আছে। যদি আপনার কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আপনার সাথে আলাদা কথা বলে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। ঠিক আছে? জি আপনার যদি স্যার। নয়েজ না হয়, পাতা উল্টানোর খসখস শব্দ না হয়, আপনি লাইনে থাকতে পারেন, অথবা নিজেকে মিউট করে দেন। বাংলাদেশ জি বার স্যার। কাউন্সিলের নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটি সম্পর্কে আলোচনা করুন, অলরেডি আমরা এটা পড়েছি। তাহলে এখানে আমরা গঠনের মধ্যে, হ্যাঁ, গঠনের মধ্যে কিন্তু দেখলাম যে নিবন্ধন কমিটি কি, কিভাবে কাজ করে। তো নিবন্ধন কমিটিকে নিয়ে যদি আলাদা প্রশ্ন আসে তো আমরা আলাদাভাবে এভাবে লিখতে পারবো। ঠিক আছে? তো এখানে নিবন্ধন কমিটি সম্পর্কে অলরেডি আমরা পড়েছি, এতটুকু আছে। তো এখানে দেখেন বর্তমান নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটির সভাপতি হলেন বিচারপতি জনাব মোহাম্মদ আশরা আশফাকুল ইসলাম, এবং সদস্য হলেন হচ্ছে বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুস, বিচারপতি জনাব আবু তাহের, মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি অলরেডি কিন্তু এখন এমপি নির্বাচিত হয়েছেন পদত্যাগ এবং করেছেন। উনি এই পদ থেকে কিন্তু কি করেছেন, ইস্তফা পদত্যাগ দিয়েছেন। করেছেন। হ্যাঁ, এবং বিজ্ঞ আইনজীবী জনাব জয়নুল আবেদিন। তো আমি এটা আপডেট করে দিব। ঠিক আছে, এই তথ্যটা আপডেট করে দেব, ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। তো যখন এই নোটটা আপনাদের প্রেরণ করি তখন কিন্তু এনারাই ছিলেন, তাই না? জি। এবার বাংলাদেশ বার কাউন্সিলের নিবন্ধন বা এনরোলমেন্ট কমিটির কার্যাবলী কি, আমরা 10-এর মধ্যে কিন্তু পাবো, কিন্তু বাস্তব অভিজ্ঞতা এবং 10 অনুচ্ছেদকে মাথায় রেখে এই 4টা পয়েন্ট আমি করে দিয়েছি। যে অ্যাডভোকেট তালিকাভুক্তির জন্য নিবন্ধন প্রক্রিয়া পরিচালনা, প্রার্থীদের প্রেরিত কাগজাদি যাচাই পূর্বক নিবন্ধনপত্র প্রণয়ন ও সরবরাহ করানো। আপনাদেরকে কিন্তু পিপুলেজ রেজিস্ট্রেশন করতে হয়, ইন্টিমেশন, এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড না পেলে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারেন না। সেই নিবন্ধনপত্রে বলতে জি। রেজিস্ট্রেশন কার্ডের কথা বলছি। অ্যাডভোকেট তালিকাভুক্তির 3টি স্তরের, অর্থাৎ প্রাথমিক, এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষাসমূহ গ্রহণের ব্যবস্থা করেন, সেটা আপনারা তো জানেন, একেবারে বাস্তবসম্মত কথা। 3টি স্তরের পরীক্ষায় কৃতকার্য পরীক্ষার্থীদের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির ব্যবস্থা করেন ইত্যাদি। এগুলো এনরোলমেন্ট কমিটির বেসিক ফাংশনস, তাই না? জি। এরপর অ্যাডহক কমিটির তাৎপর্য কি? তো অ্যাডহক কমিটি কি এখানে দেওয়া আছে। হ্যাঁ, এর আগে যেটা আমরা পড়লাম, এখানে আমরা তাৎপর্যটুকু শুধু পড়বো। অ্যাডহক কমিটি সম্পর্কে একটু আগে যেটা পড়লাম সেটা এই অংশে আছে, তাৎপর্যটুকু শুধু আমরা পড়বো। তাৎপর্য হচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19-এর বিস্তার উৎকল্পে সারা দেশে লকডাউন ঘোষণা, মহামান্য হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের কার্যক্রম বন্ধ ঘোষণা, নিম্ন আদালতের কার্যক্রম পরিচালনার তথ্য প্রযুক্তির বিশেষ ব্যবহার ইত্যাদি অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে 2021 সালের বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনের আয়োজন করা সম্ভব না হওয়ায় চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। তার মানে প্রথম একটা অ্যাডহক কমিটি, কিন্তু অ্যাডহক কমিটি শুরুই হয় 21 সালে। অ্যাডহক কমিটির জি। আইনগত স্বীকৃতি প্রদানের জন্য, তাহলে অ্যাডহক কমিটি যে একটা কমিটি, সেটা আইনগত স্বীকৃতি কি, লিগ্যাল বেসিস কি? জি। বাংলাদেশ জি। লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল সংশোধনী আইন 2021, যেটা 2021 সালের 16 নং আইন, এর ধারা 3 দ্বারা, এখানে কিন্তু 2021 সালের একটা আইন, অ্যাক্টের আন্ডারে কি সেকশন থাকে, তাই এখানে ধারা 3, মানে ওই যে অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট 21 সালের, সেটার জি। সেকশন জি। 3-এ কিন্তু অনুচ্ছেদ 8-এর মধ্যে অ্যাডহক কমিটির বিধানটি সংযোজন করা হয়। ঠিক আছে?
তাহলে জি এইটা হচ্ছে লিগ্যাল বেসিসটা বললাম, কোন পরিস্থিতিতে ব্যাকগ্রাউন্ডটা বললাম। এবার তাৎপর্যটুকু আমরা বিস্তারিত বলবো। ভবিষ্যতেও কখনো মহামারী, প্রাকৃতিক বিপর্যয় সহ যে কোনো অনিবার্য পরিস্থিতির কারণে যথাসময়ে বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত না হলে চলমান সদস্যদের নিয়ে একটি অ্যাডহক কমিটি গঠনের বিধানটি খুবই গুরুত্ব বা তাৎপর্যপূর্ণ। কেননা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত না করা গেলে চলমান কমিটির সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। উক্ত পরিস্থিতিতে বাংলাদেশ বার কাউন্সিলের চলমান গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পাদনের জন্য অ্যাডহক কমিটি গঠন ও চলমান কার্যাবলী গতিশীল রাখার উদ্দেশ্যে অ্যাডহক কমিটির সদস্যদের ক্ষমতা প্রদান খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির তাৎপর্য উপলব্ধি করতে পারি। অর্থাৎ অ্যাডহক কমিটি না রাখলে একটা এমন অবস্থা হবে যে বাংলাদেশ বার কাউন্সিল কি ফাংশনহীন হয়ে যাবে, তাই না? জি এমনিতেই জি বাংলাদেশ বার কাউন্সিল থাকার পরেও নিয়মিত এমসিকিউ রিটার্ন ভাইবান পরীক্ষা নিতে পারছেন না, ভাইবা হয়ে কমপ্লিট হলো, রেজাল্ট যত সময় দেওয়া যাচ্ছে না বিভিন্ন পরিস্থিতির কারণে। এই যে বাংলাদেশ বার কাউন্সিলের মানে আগামী নির্বাচন মে মাসের আছে, মে মাসের 31 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে বা তার আগেই। তো এইটা হয়তো বা সম্ভব হবে, কারণ যত সময়ে যে ন্যাশনাল ইলেকশন সেটা হয়ে গেল আমাদের 12 ফেব্রুয়ারিতে। এরপরে দেশটা এখন স্থিতিশীল যদি হয়, আশা করি হয়ে যাবে, আমরা সেটাই আশা বা প্রত্যাশা করব। এবং এই যে ভাইবা রেজাল্ট সেটা হবে, এবং রিভিউ যারা করেছে রিটেন রেজাল্টের তাদের রেজাল্ট হবে, তাদের ভাইবা হবে। এবং আশা করছি যে ফেব্রুয়ারি মাসে যদি তাদের ভাইবা হয়ে যে রেজাল্ট দিয়ে দেয়, তাহলে ফেব্রুয়ারি মাসে একটা ব্যাচ বের হয়ে গেলে আমরা ধারণা করতে পারি যে নেক্সট এমসিকিউ পরীক্ষা মার্চের শেষে অথবা এপ্রিলে হবে, আমি যেভাবে প্রিডিক্ট করেছি, তাই না? জি জি তো তার আগে এপ্রিলে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের ভাইবার রেজাল্ট না দেওয়া পর্যন্ত পরবর্তী যে যারা পরীক্ষা দিবে তাদের তো কিছুটা ফর্ম ফিল আপ হয়ে আছে, এবং বাকি ফর্ম ফিল আপ কিন্তু এখনো পেন্ডিং আছে, তাই না আপনাদের? জি তো সেই ফর্ম ফিল আপগুলো হবে, রেগুলার কিছু আবার অ্যাড হবে, কারণ তাদের সময় হয়ে গেছে 6 মাস কমপ্লিট। এবং যারা ইরেগুলার তাদেরও যুক্ত হবে। তো সব কিছু মিলে একটা সময় লাগবে, যেটা আমি ধারণা করছি এপ্রিলকে আমরা টার্গেট করতে পারি। তারপরেও আমরা মার্চের শেষ পর্যন্ত শেষ করে ফেলবো, এই ধরনের একটা টার্গেট থাকবে। তবে এমসিকিউ যেহেতু আগে হবে, অতএব রিটেন নিয়ে আমাদের টেনশন নাই। এমসিকিউ হওয়ার পরে রিটেনের অন্তত 1 মাস তো সময় দিবে, তাই না? জি যখন এমসিকিউ পরীক্ষা হয়ে যাবে, ওই যে 1 মাস সময় পাবো, প্রয়োজনে 7 দিনই পড়বো, তখন তার এমসিকিউ ব্যাচ থাকবে না। তখন 6 দিন ক্লাস নিতে পারবো, বা 7 দিনই ক্লাস নিব, 7 দিনই পরীক্ষা হবে। যে এমন অবস্থা তেমন ব্যবস্থা করবো আমরা, কোনো ব্যাপার না। অর্থাৎ জি আমরা জি ক্লাসের সংখ্যা এবং পরীক্ষার সংখ্যা বাড়াতে পারবো, কমপ্লিট হয়ে যাবে। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি, আচ্ছা, এর অ্যাডহক কমিটি নিয়ে কিন্তু বাজারে কোনো গাইডে আমি যতটুকু রিসার্চ করেছি কোথাও নাই, আমার নোটে আছে। আমার কেন জানি মনে হয় অ্যাডহক কমিটি নিয়ে প্রশ্ন হতে পারে। হোক না হোক, জানিয়ে রাখা ভালো, তাই না? এবার পার্থক্যমূলক একটা প্রশ্ন পড়বো আমরা, জেলা বার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বার কাউন্সিল এর মধ্যে পার্থক্য কি? জেলা বার অ্যাসোসিয়েশন বলতে জেলা বার সমিতির কথা বলা হচ্ছে। তো এখানে বার কাউন্সিল কি, এটা অলরেডি আমরা পড়লাম। এবং জেলা বার অ্যাসোসিয়েশন কি, এবার আমরা পড়বো কি, মানে এখানে ভূমিকামূলক আমরা পয়েন্ট দুইটা দিয়েছি, তারপরে মূল পার্থক্য গিয়েছে। কারণ এই প্রশ্নটা যদি 7 বা 8 নম্বরের জন্য আসে, তাহলে আমাদের একটু বড় করে লিখতে হবে। 10 নম্বরের জন্য আসলেও এখানে যতটুকু আছে এতটুকু হলেই হবে, অনেকগুলো পয়েন্ট দিয়েছি আমি। তো এখানে অর্ডারের 2-এর বি বি, অর্থাৎ দুইটা বি আছে ছোট হাতের অনুসারে, বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং স্থানীয় বার অ্যাসোসিয়েশন উভয়কে কিন্তু বোঝাবে। এখানে লোকাল বার বলা হচ্ছে না, জেলা বার অ্যাসোসিয়েশন। তো এখানে আমি বলছি যে শুধু বার অ্যাসোসিয়েশন বলতে সুপ্রিম কোর্ট অ্যাসোসিয়েশন এবং স্থানীয় বার অ্যাসোসিয়েশন উভয়কে বোঝাবে। আবার অনুচ্ছেদ 2 এ বলা হচ্ছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন বলতে জেলা বার অ্যাসোসিয়েশন অথবা অনুচ্ছেদ 39 অনুযায়ী অনুমোদিত বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে। অর্থাৎ 2-এর কিন্তু লোকাল বার অ্যাসোসিয়েশনের সংজ্ঞা দেওয়া হচ্ছে, এবং যেইটা বাংলাদেশ বার কাউন্সিল 39 অনুচ্ছেদের ক্ষমতা বলে অনুমোদন দিয়ে থাকে। তা 39 জি অনুচ্ছেদের ক্ষমতা বলে যে প্রতিষ্ঠানকে অনুমোদন দেয় সেটাই লোকাল বার অ্যাসোসিয়েশন বা ডিস্ট্রিক্ট বার জি অ্যাসোসিয়েশন। তো কিন্তু সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনকে বোঝাবে না, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু জেলা পর্যায়ে না, এটা বাংলাদেশে একটাই আছে সুপ্রিম কোর্ট। ওই সুপ্রিম কোর্টে যেটা বার অ্যাসোসিয়েশন আছে সেটাই, যেটা ওয়ান অ্যান্ড অনলি। তো সেটাকে লোকাল বলা যাবে না।
তার মানে এটা লোকালের বহির্ভূত। অনুচ্ছেদ 5 অনুযায়ী গঠিত বাংলাদেশ বার কাউন্সিল এর মোট 15 জন সদস্যদের মধ্যে স্থানীয় বা জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্যদের ভোটে নির্বাচিত অঞ্চল ভিত্তিক সদস্য থাকবেন 7 জন, এবং অনুচ্ছেদ 39 এবং 40 এর বিধান মতে স্থানীয় বা জেলা বার অ্যাসোসিয়েশন সমূহকে নির্দিষ্ট শর্তাধীনে ও প্রক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিল অনুমোদন প্রদান করবে। যেমন আমি রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন বা রাজশাহী জেলা বার সমিতি, যেটা এটার আমি একজন সদস্য অ্যাডভোকেট হিসাবে লাইসেন্স বা এনরোলমেন্ট হওয়ার পর আমি রাজশাহীর এখানে জয়েন করেছি। তো রাজশাহীর আমি একজন সদস্য। তো রাজশাহীর যে আমি জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য, এটার হওয়ার কারণেও কিন্তু আমার একটা ভোটিং বা ইলেকটোরাল রাইট তৈরি জি হয়েছে। আমি জি কিন্তু বাংলাদেশ বার কাউন্সিলের ভোট দিতে পারি। তো আমি যদি একাধিকবারের সদস্য হই, যেমন আমার সিনিয়র তিনি ঢাকা বার সমিতিরও সদস্য, তার মানে ওনার ভোটিং রাইট কিন্তু দুইটা, মানে রাজশাহীতেও দিতে পারেন আবার ঢাকায় যেও দিতে পারবেন, দুইটা ভোট কিন্তু প্র্যাকটিস করতে পারবেন। তো কোনো অ্যাডভোকেট যদি স্যার একাধিক একসাথে, স্যার বলেন, একসাথে দুইটা বারের সদস্য হওয়া যায় নাকি? আপনি আরো হতে পারবেন, কোনো সমস্যা ও নেই। আচ্ছা আচ্ছা আপনি আচ্ছা। একসাথে অনেকগুলো বার সমিতিরও সদস্য হতে পারেন, পাশাপাশি দুইটা। বাংলাদেশে এমনও অ্যাডভোকেট আছে পাশাপাশি দুইটা সমিতির সদস্য হিসেবে কাজ করেন, অনেক আছে অ্যাডভোকেট যেগুলো কাছাকাছি বা ছোট, যেমন নীলফামারী, লালমনিরহাট এই অঞ্চলে, হ্যাঁ, গাইবান্ধা, জি জি। এখানে কিন্তু ছোট ছোট বার সমিতি এবং পাশাপাশি তো অনেক অ্যাডভোকেট আছে দুই বার সমিতিতে প্র্যাকটিস করেন। এতে কোনো বাধা ধরা মানে নিয়ম নাই, যে মানে নিষেধাজ্ঞা নাই যে করা যাবে না, হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আলোচনা করছিলাম যেটা আমরা, যে পার্থক্য, তো একটু আগে আমরা দেখলাম বাংলাদেশ বার কাউন্সিল এবং জেলা বার অ্যাসোসিয়েশন কি, সেটা সম্পর্কে আমরা একটু সূচনামূলক কথাবার্তা জেনে নিলাম। এরপরে আমরা মূল পার্থক্যই যাব। তো মূল পার্থক্যই আমরা দেখেন পরিচিতি, বাংলাদেশ বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশন বাংলাদেশের জেলাসমূহে প্রতিষ্ঠিত ও বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক অনুমোদিত অ্যাডভোকেটদের দ্বারা পরিচালিত। এখানে প্রতিটা জেলায় কিন্তু কি থাকে, সেক্রেটারি থাকে, মানে সভাপতি সেক্রেটারি থাকে, এবং এখানে স্ট্যান্ডিং কমিটির কিন্তু অনেক সদস্য থাকে। আমাদের রাজশাহী জেলা বার সমিতির বা অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশন যেটা আছে রাজশাহীর, সেখানে কিন্তু 21 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি আছে। তো এই যে অ্যাডভোকেটরা কিন্তু পরিচালনা করছে স্থানীয় বার অ্যাসোসিয়েশন তথা জেলা বার সমিতি, তো দুইটার পরিচিতি। এবার স্বীকৃতির পরিধি, স্বীকৃতি কিভাবে দুইটা প্রতিষ্ঠানের, বাংলাদেশ বার কাউন্সিল আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রতিষ্ঠান, তার মানে এখানে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত একটা প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনালি একটা রিকগনাইজড একটা প্রতিষ্ঠান। কিন্তু পক্ষান্তরে জেলা বার অ্যাসোসিয়েশন জাতীয় পর্যায়ে স্বীকৃত প্রতিষ্ঠান, তার মানে এখানে দেশের গণ্ডির মধ্যে আছে। সংখ্যা, সারা বাংলাদেশের অ্যাডভোকেটদের অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ বার কাউন্সিল নামে একটি মাত্র প্রতিষ্ঠান আছে, তার মানে বাংলাদেশ বার কাউন্সিল কিন্তু একটি আছে ঢাকায়। জি জি। এবং কিন্তু বাংলাদেশ জেলা ও উপজেলা সদরে প্রতিষ্ঠিত বর্তমানে 2023 সাল অবধি, মানে এখানে এই বানানটা ঠিক করতে হবে, অবধি হবে বা পর্যন্ত, মোট 80টি জেলা বা স্থানীয় বার অ্যাসোসিয়েশন আছে। এছাড়াও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সহ সর্বমোট 81টি বার অ্যাসোসিয়েশন আছে বর্তমানে, কিন্তু 2026 সালেও আমরা এই সংখ্যাটাই বলতে পারবো। ঠিক আছে, মানে এখনো বাড়েনি আর কি, আগের না মতোই আছে। বাড়েনি এ যাবৎ, এইগুলো এই সংখ্যাটাই আছে এখন পর্যন্ত। আমরা ওই আমি চেক করেছি রিসেন্টলি, এটাই আছে, নতুন সংখ্যা আসেনি। সদস্য সংখ্যা 15 জন বার কাউন্সিলের, আর এখানে সদস্য সংখ্যা নির্দিষ্ট নাই। যেমন আমাদের রাজশাহীর যে প্র্যাকটিসিং সদস্য 800+, যেমন আমি একজন সদস্য, আমি কিন্তু ওই যে স্ট্যান্ডিং কমিটির সদস্য না, এক্সিকিউটিভ মেম্বার না আমি, কিন্তু আমি তো একজন জেনারেল একটা সদস্য। সদস্য আবার দুই প্রকার হয়, একটা জি হচ্ছে জেনারেল সদস্য, আর একটা হয় হচ্ছে অ্যাসোসিয়েট সদস্য। ওই যে বয়সের একটা লিমিট থাকে, যেমন রাজশাহী বারে জি হচ্ছে জি। 40 বছরের পার হয়ে গেলে সে কিন্তু অ্যাসোসিয়েট সদস্য হয়, অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। কিন্তু 40-এর নিচে হলে, যেমন আমি 40-এর নিচে এনরোল হয়েছি, আমি সকল সুযোগ সুবিধা পাচ্ছি, ভোট দিতে পারি, ভোটে দাঁড়াতে পারবো, এবং অন্যান্য মানে ফাইনান্সিয়াল, মানে যে বোনাস সহ অন্যান্য যে সুযোগ সুবিধা ফান্ডের সব কিছুই পাবো। সমিতি সমূহ, তো এখানে আমরা এর আগে দেখেছি 3টি স্থায়ী সমিতি আছে বা কমিটি আছে, সরি কমিটি সমূহ 3টি,
সেগুলো আমরা অলরেডি জেনেছি। এবং একটি নিবন্ধন কমিটিও কি অ্যাডহক কমিটি নামে কমিটি আছে, এছাড়াও কিছু কমিটি আছে যেগুলো আমরা বিস্তারিত বলিনি। পক্ষান্তরে জেলা বার অ্যাসোসিয়েশন এর কমিটি সমূহ জেলা ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। আমাদের রাজশাহী জেলা একরকম হতে পারে, নওগাঁ জেলা একরকম হতে পারে, রংপুর জেলা একরকম হতে পারে, এক এক জেলা এক এক রকম। তো এটা এভাবে আমি রাখলাম। পদাধিকার এর প্রয়োগ, মানে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল যেমন বার কাউন্সিলের কি সভাপতির মর্যাদা পান, তো এখানে জেলা বার অ্যাসোসিয়েশনে এই ধরনের কোনো পদাধিকারের প্রয়োগ নাই যে তিনি একজন পিপি বলে তাকে যে সভাপতি করতে হবে, সেক্রেটারি করতে হবে বারের, এই ধরনের কোনো কি নাই, মানে জি জি। স্পেশাল কোনো সম্মান দেওয়া নাই। তো যিনি এখতিয়ার, নির্বাচন করে জিতে আসতে পারবেন উনি? যিনি নির্বাচিত হবেন তিনি। এখতিয়ার মানে পাওয়ার, বাংলাদেশের সকল অ্যাডভোকেটদের উপর বাংলাদেশ বার কাউন্সিলের এখতিয়ার প্রয়োগ করতে পারবে। যেমন আমি একজন অ্যাডভোকেট, আমার উপর এখতিয়ার আছে, নওগাঁ কোর্টের একজন অ্যাডভোকেট, তার উপর এখতিয়ার আছে। তো এখানে রাজশাহী জেলা বার অ্যাসোসিয়েশন বা অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন যেটা, সেটা আমার উপর কর্তৃত্ব করতে পারবে। কিন্তু নওগাঁ বার সমিতি কিন্তু আমার উপর কর্তৃত্ব করতে পারবে না, কারণ নওগাঁর আন্ডারে আমি কি না, একজন মেম্বার না। আবার নওগাঁ বারের একজন সদস্য রাজশাহী বারের একজন, মানে রাজশাহী বারের কর্তৃপক্ষ তার উপর কর্তৃত্ব করতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? জি জি। কিন্তু জেলা বার অ্যাসোসিয়েশন শুধুমাত্র উক্ত অ্যাসোসিয়েশন বা সমিতির সদস্যদের উপর এখতিয়ার প্রয়োগ করতে পারে। তার মানে আমি যদি কোনো অন্যায় করি, আমাকে হয়তো বা সাসপেন্ড করলো 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, বা আমাকে জরিমানা করলো, কোনো নিষেধাজ্ঞা দিল, এগুলো রাজশাহী বার আমার বিরুদ্ধে করতে পারবে। কিন্তু অন্য বার তো আমার বিরুদ্ধে করতে পারবে না, কারণ অন্য বার তো আমি সদস্য না। তাহলে আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে জেলা বার, রাজশাহী, এবং সরাসরি ঢাকা থেকে বাংলাদেশ বার কাউন্সিল, তাই না? জি। আইনগত মর্যাদা, তাহলে আইনগত মর্যাদা আমরা যেটা বৈশিষ্ট্য জানি যে এটি একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান বা কর্পোরেট বডি যার আইনগত মর্যাদা আছে, মানে লিগ্যাল এন্টিটি। আর বাংলাদেশ বার কাউন্সিলের পক্ষে ও বিপক্ষে মামলা করা যাবে। অপরদিকে জেলা বার অ্যাসোসিয়েশন সমূহের এমন মর্যাদা নেই, মানে জেলা বারের এই ধরনের মর্যাদা দেওয়া হয়নি যেটা বাংলাদেশ বার কাউন্সিলের আছে। নির্বাচন প্রতি 3 বছর পর পর বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। 2021 সালে নির্বাচনে হওয়ার কথা ছিল, হয়নি। অ্যাডহক কমিটি 1 বছর চালিয়েছে। 2022 সালে সর্বশেষ নির্বাচন হয়েছে। 2022 সালে আমি ভোট দিয়েছি। তারপরে 2025 সালে নর্মালি নির্বাচন হবে। কোনো কারণে যদি নির্বাচন না হয়, অ্যাডহক কমিটি আবার ক্ষমতাটা প্রয়োগ করে এগিয়ে 26-এ নিয়ে যাবে। 26-এ নির্বাচন হবে। সরি সরি, 26-এ নির্বাচন হবে। এখানে জি। 2025-এ নির্বাচন হওয়ার কথা ছিল। তো এখানে 2025-এ নির্বাচন না হওয়ার কারণ হচ্ছে কি, কারণ এখানে আমাদের 2022-এ হয়েছে, 25-এ হওয়ার কথা ছিল, 25-এ হয়নি। সেকেন্ড অ্যাডহক কমিটি আসছে 25-এ। কেন? কারণ এখানে বাংলাদেশে কি নির্বাচিত সরকার ছিল না। তাই সরকার যেহেতু ছিল না, তাই বার কাউন্সিলও কি এলোমেলো হয়েছিল। বুঝতে পেরেছেন? জি। তাই এখানে 2025-এ নির্বাচনটা হয়নি, অ্যাডহক কমিটি কিন্তু সেকেন্ড অ্যাডহক কমিটি চলছে। এর আগে ছিল 21 সালে, 22 সাল পর্যন্ত চালিয়ে নির্বাচন দিল। এবার 25 সালে অ্যাডহক কমিটি এসে 26 সালে অ্যাডহক কমিটি যদি নির্বাচন দেয়, তাহলে নির্বাচিত কমিটি আসবে। আপনারা অ্যাডভোকেট হলে হয়তো বা আপনারাও ভোট দিতে পারবেন। অন্যদিকে আল্লাহ। জেলা বার অ্যাসোসিয়েশন সমূহে সাধারণত প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট যে সপ্তাহ, হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের সাধারণত লাস্ট যে ওয়ার্কিং আওয়ার, সেই ওয়ার্কিং আওয়ারে নির্বাচন হয়। আমরা সেটা দেখেছি লাস্ট সপ্তাহে। তো আমাদের ফেব্রুয়ারি মাস চলছে, কিন্তু এখনো নির্বাচনের আমরা কিন্তু কোনো ইয়া দেখছি না। কারণ এখানে নির্বাচন হয়তো ডিলেও হতে পারে আমাদের, কারণ এখানে জি জি। জাতীয় নির্বাচনের কারণে। নিয়ন্ত্রণ, বাংলাদেশ বার কাউন্সিল সরকার কর্তৃক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান, কিন্তু জেলা বার হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক। অ্যাডভোকেটদের তালিকাভুক্তি বার কাউন্সিল করতে পারে, লাইসেন্স দেয়, কিন্তু জেলা বার সমিতি কি দিতে পারে, লাইসেন্স দিতে পারে কি? না না। দিতে পারে না। অ্যাডভোকেটদের পেশাগত আচরণবিধি এগুলো তৈরি করতে পারে বার কাউন্সিল, কিন্তু জেলা বার সমিতি কিন্তু করতে পারে না। এগুলো লেখা আছে। জেলা বার সমিতির সময় নিজ নিজ সংবিধান আছে, যার মাধ্যমে সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে 42টা যে আচরণবিধি, এগুলো কম বেশি করতে পারবে বার কাউন্সিল, কিন্তু জেলা বার সমিতি করতে পারবে না। তবে জেলা বার সমিতির যেমন আমাদের নিজস্ব একটা সংবিধান আছে,
সে সংবিধান অনুসারে কিছু নিয়ন্ত্রণ তো রাখা যায়, বা কিছু সিদ্ধান্ত নিলে সেগুলো মানতে আমরা বাধ্য। বিধি প্রণয়ন সরকারের পূর্ব অনুমতি নিয়ে করতে পারবে বার কাউন্সিল, কিন্তু এই জেলা বার সমিতির কি বিধি প্রণয়নের মতো এত অ্যাবসোলিউট ক্ষমতা আছে? নাই। কাজের পরিধি, বাংলাদেশ বার কাউন্সিলের কাজের পরিধি সারা বাংলাদেশের তালিকাভুক্ত অ্যাডভোকেটদের উপরে। আইন বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, শিক্ষানবিশ সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে শিক্ষানবিশ, তালিকাভুক্ত অ্যাডভোকেট এবং শিক্ষা প্রতিষ্ঠান সবার উপরে কিন্তু কাজের একটা পরিধি আছে, মানে সবার জন্য কাজ করে বাংলাদেশ বার কাউন্সিল। এবং অপরপক্ষে জেলা বার সমিতি সমূহ, মানে অ্যাসোসিয়েশন সমূহ বা সমিতি সমূহ, কাজের পরিধি সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। রাজশাহীর যে সমিতি, রাজশাহীদের যে এ, তালিকাভুক্ত যে অ্যাডভোকেট রাজশাহীতে যারা সমিতির অন্তর্ভুক্ত হয়েছে সেই সদস্যদের উপরেই কিন্তু কর্তৃত্ব ফলাতে পারবে, এর বাইরে না। তার মানে এটা লিমিটেড আর এটা অনেকটা আনলিমিটেড, তাই না? জি। তো এই হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, আইনজীবী হওয়ার ক্ষেত্রে আপনারা যে আইনজীবী হবেন, পরীক্ষা দিবেন, আপনাদের কি যোগ্যতা লাগবে, এবং পরীক্ষা দিতে পারবে না কারা, অযোগ্যতা সমূহ কি কি? যদি বলে আইনজীবী হওয়ার জন্য একজন ব্যক্তির কোন কোন শর্ত পূরণ হওয়া আবশ্যক, তো শর্ত কোন কোন পূরণ হওয়া আবশ্যক মানে শুধু যোগ্যতা থাকছে। তো নিচের প্রশ্নটা করলে অথবা করলে শুধু যোগ্যতা আলোচনা করতে হবে, আর যোগ্যতা অযোগ্যতা যদি উল্লেখ করে দেয় দুইটাই আলোচনা করতে হবে। তাহলে 2A এর বিধান মতে অ্যাডভোকেট হলেন, অ্যাডভোকেটের সংজ্ঞা দিয়ে দিয়েছি। বাংলাদেশ বার কাউন্সিলের অধীন তালিকাভুক্ত কোন অ্যাডভোকেটই হচ্ছে অ্যাডভোকেট। 2A, এটা দেওয়াটা জরুরি না, দিলে ভালো হয়, কারণ অ্যাডভোকেটের যোগ্যতা আলোচনা করব। অ্যাডভোকেট কাকে বলে, অ্যাডভোকেটের সংজ্ঞাটা দিয়ে দিলে ভালো হয়, তাই না? জি জি জি। এবার যোগ্যতা আমরা জানি 27(1)-এ আছে যোগ্যতা। কি কি আছে? বাংলাদেশের নাগরিক হতে হবে, ন্যূনতম বয়স 21 হতে হবে, সর্বোচ্চ বয়স কত সেটা উল্লেখ নাই, অর্থাৎ এখানে ঊর্ধ্বসীমা নাই, এবং তার ল বিষয়ে কি থাকবে, ডিগ্রি থাকবে। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান কিংবা বার কাউন্সিল কর্তৃক স্বীকৃত বিদেশি প্রতিষ্ঠান হতে আইন বিষয়ে ডিগ্রি থাকতে হবে। তার মানে বিদেশ থেকে সে LLB পাশ করে আসতে পারে, ব্যারিস্টারি পড়েও আসতে পারে। বিদেশে যে শুধু ব্যারিস্টার পড়ে আসে তা না, বারাট ল হয়, আবার বিদেশ থেকে কিন্তু LLB পাশ করে আসতে পারে। জি জি। অথবা বাংলাদেশেও সে ল ডিগ্রি হতে পারে, LLB অনার্স হতে পারে, 2 ইয়ার্স ল স্যার যারা গ্রাজুয়েশন হতে বার পারে। এট ল হয়, যারা বার এট ল হয় বা ব্যারিস্টার হয়ে আসে, মানে এদেরকেও তো অবশ্যই পরীক্ষা দিয়ে লাইসেন্স নিতে হয় স্যার। হ্যাঁ, লাইসেন্স নিতে হয়। তার ব্যারিস্টার, যারা ব্যারিস্টার বা বারেট ল, তারা কিন্তু অ্যাডভোকেট নয়। অ্যাডভোকেট হতে হলে এই যে আপনাদের মতো MCQ রিটেন ভাইভাই পাস করে অ্যাডভোকেট হতে হবে। আর যতক্ষণ অ্যাডভোকেট হচ্ছেন ততক্ষণ তিনি আদালতে দাঁড়িয়ে কি করতে পারবেন না, শুনানি করতে পারবে, শুনানি করতে প্র্যাকটিস পারবেন করতে না, পারবে, ইভেন একটা শুনানি। লিগ্যাল জি নোটিশও প্রেরণ করতে পারবেন না, কারণ লিগ্যাল নোটিশ প্রেরণের ক্ষমতা অ্যাডভোকেটদের আছে, ব্যারিস্টারের নাই। বুঝতে পেরেছেন? জি 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 জি। তার মানে আইন ব্যবসা পরিচালনার জন্য অ্যাবসুলেট যে ক্ষমতা অ্যাডভোকেটকে দেওয়া হয়েছে। তো ব্যারিস্টার, তারা কিন্তু অ্যাডভোকেট নন, তাদেরকে অ্যাডভোকেট হতে হলে পরীক্ষা দিতে হবে। ব্যারিস্টার হচ্ছে, তারা যেমন ব্রিটিশ বার কাউন্সিলে তারা এনরোলড ব্যারিস্টার, হ্যাঁ, তারা ব্রিটিশ বার অ্যাসোসিয়েশনে ব্রিটিশ কোর্টে প্র্যাকটিস করছেন, কিন্তু বাংলাদেশে প্র্যাকটিস করার তাদেরকে কি দেওয়া হয়নি, ক্ষমতা দেওয়া হয়নি। তাহলে অ্যাডভোকেট হলে গিয়ে তিনি সেই ক্ষমতাটা প্রয়োগ করতে পারবেন, সুযোগ সুবিধা নিতে পারবেন। এরপরে রুলস, এখানে দেখেন রুলস লেখা আছে, রুলস এর বিধি 61 এর বিধান মতে। তার মানে এখানে অনেক গাইডে দেখবেন শুধুমাত্র 27(1)-এর যে 3টা পয়েন্ট এগুলো আছে, কিন্তু আমার গাইডে আমি এই 60-এর 1ও যুক্ত করেছি, যে ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন বিজ্ঞ সিনিয়র অ্যাডভোকেটের নিকট একটানা 6 মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন করতে হবে। আপনি ল পাস করলেন, আপনার বয়স 21+, আপনি বাংলাদেশের নাগরিক, তাহলে তাহলে কি আপনি পরীক্ষা দিতে পারবেন? তাহলে না, 6 মাসের শিক্ষানবিশকাল আপনাকে উত্তীর্ণ করতে হবে, তার মানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে এটা একটা যোগ্যতার মধ্যে পড়ে কিনা? জি জি জি। সেই সাথে 63 এর বিধান মতো উক্ত বিজ্ঞ অ্যাডভোকেট এর মাধ্যমে, সিনিয়র অ্যাডভোকেটের মাধ্যমে শিক্ষানবিশকাল সংক্রান্ত একটি লিখিত এফিডেভিট সম্পাদন করতে হবে। তো এই এফিডেভিটের কথা বললে হয় না বললে হয়, আমি একটু বিস্তারিত দিয়ে দিলাম। তার মানে আপনাকে 6 মাসের শিক্ষানবিশকাল পার করতে হবে, এটা বললে একটু ভালো হয়। এটা অপশনাল, এই অংশটুকু দিলেও হবে না দিলেও হবে, কিন্তু উপরের 27-এর 1-এ এই যে 3টা পয়েন্ট লাগবেই। অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির অযোগ্যতা সমূহ 27(3)-এ বলা আছে কারা অযোগ্য। সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে, তার মানে দুর্নীতি করার কারণে,
জি বরখাস্ত বা অপসারিত অর্থাৎ ডিসমিসড, চাকরি থেকে ডিসমিসড বা ফায়ার হয়ে যায়, তাহলে এই ফায়ার হওয়ার তারিখ থেকে 2 বছর অতিক্রম হতে হবে। 2 বছর অতিক্রম না হলে তিনি কি করতে পারবেন না? পরীক্ষা দিতে পারবেন না। অ্যাডভোকেট তার মানে হিসেবে তিনি অযোগ্য অযোগ্য। থাকবেন, ডিসকোয়ালিফাই জি হয়ে থাকবেন 2 বছর। নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে দণ্ডিত অর্থাৎ কনভিক্টেড হলে, তার মানে এর আগে ডিসমিস হওয়ার পরে, শুধু ডিসমিস হলে 2 বছর, আর ডিসমিসের সাথে সে যদি কনভিক্টেড হয়, তার মানে তার যদি একদিনেরও জেল জরিমানা হয়, মানে জেল হয়, সেক্ষেত্রে তাকে 5 বছর অতিক্রম হতে হবে ওই জেল খেটে বের হয়ে আসার পরে। বুঝতে পেরেছেন? জি এবং এই যে রুলসের 3 আবার বলা হচ্ছে, কোনো প্রার্থী যদি অ্যাডভোকেট তালিকাভুক্তির দরখাস্তে লিখিতভাবে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য প্রদান করেন, যেমন আপনারা ফর্ম ফিল আপ করবেন, যারা করেছেন অলরেডি, এবং আপনাদের হবে হয়তো বা এই মাসের শেষে বা মার্চের শুরুতেই চলে আসবে নোটিশ। তো এই যে ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি মিথ্যা তথ্য দেন এবং সেটা যদি ধরে ফেলে বাংলাদেশ বার কাউন্সিল, আপনাকে 5 বছরের জন্য আবার সাসপেন্ড করে দিতে পারে। বুঝতে পারলেন? আচ্ছা। তাহলে এটাও কিন্তু একটা অযোগ্যতা, আমি এ যুক্ত করেছি, কোনো গাইডে কিন্তু নাই, আমি দিয়ে দিয়েছি এখানে, আমার কাছে মনে হয়েছে এটা তাই। তো অবশ্যই অযোগ্যতা। হ্যাঁ, জি এটা অবশ্য অযোগ্যতা, একটা প্রাসঙ্গিক বিষয়। তো এটা দিলে আপনার লেখাটা কি সমৃদ্ধ হলো না? জি জি অ্যাটর্নি জেনারেল এর মর্যাদা মূল্যায়ন করুন, বাংলাদেশের কোনো গাইডে এই প্রশ্নটা নাই, আমার কাছে মনে হয়েছে আমি দিয়ে দিয়েছি। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 64 অনুসারে অ্যাটর্নি জেনারেল কিন্তু একটা সাংবিধানিক পদ। হ্যাঁ, জি রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন রাষ্ট্রপতির সন্তোষ অনুযায়ী, মানে তিনি কনভিন্সড হলে সময়সীমা পর্যন্ত, একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল স্বীয় পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ করবেন। অ্যাটর্নি জেনারেলের লিগ্যাল বেসিস এখানে আলোচনা করলাম। এরপরে অ্যাটর্নি জেনারেল হলো বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক ও বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী। আমরা সকল আইনজীবীর তিনি কি হেড, জি মানে সবচাইতে বড় আইনজীবী সরকারের পক্ষে। যেমন সকল পিপিদের তিনি কি প্রধান, উপরে থাকবেন তার। জি অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জ্যেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্যে, মানে যিনি ভালো আইন জানেন, জ্যেষ্ঠ, সিনিয়র, মোস্ট সিনিয়র থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত। শাসিত সরকার, এখানে পয়েন্ট টু বি নোটেড, যে জি শাসিত জি জি সরকার মানে বর্তমানে এখন বিএনপি যে ক্ষমতায় সরকার আসছে। ক্ষমতায়। হ্যাঁ, জি তো এখানে অবশ্যই এটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের মাধ্যমে এই পদটা পাওয়া যায়, তাই না? যতই আপনি ভালো আইনজীবী হন, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না থাকলে, যেহেতু সরকার, শাসিত সরকার এটা নিয়োগ দিয়ে থাকে, তো শাসিত সরকার না চাইলে কেউ অ্যাটর্নি জেনারেল হতে পারবে না, যতই যোগ্যতা থাক। বোঝা গেল বিষয়টা? জি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, এই যে ওনার কথা বারবার আসছে, কারণ উনি তখন এটা ছিলেন, তো বর্তমানে এখনো কিন্তু অ্যাটর্নি জেনারেল কে আছেন? জয়নাল আবেদিন অ্যাক্টিং অ্যাটর্নি জেনারেল হিসেবে আছেন। ঠিক আছে? জি আহ, এখানে মানে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি হিসাবে আছেন উনি। তো অ্যাটর্নি জেনারেল কে হবেন এটা আমরা খুব দ্রুত জানতে পারবো। তো আপনাদের পরীক্ষা হওয়ার আগে, রিটেন পরীক্ষা হওয়ার আগে এই তথ্যগুলো কি হবে, আপডেট হবে, তখন আমি জানিয়ে দেবো। ঠিক আছে? যথাসময়ে জি পরীক্ষার আগে এগুলো জানতে পারবেন, সমস্যা নেই। যিনি বাংলাদেশের, তিনি হচ্ছে বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল। তো এই তথ্যগুলো এই মুহূর্তে আর দরকার হচ্ছে না। অ্যাটর্নি জেনারেল কিছু সংখ্যক কিন্তু যুগ্ম অ্যাটর্নি জেনারেল আছে, তার উপ অ্যাটর্নি জেনারেল আছে, সহকারী অ্যাটর্নি জেনারেল আছে, মানে শুধু অ্যাটর্নি জেনারেল নাই, তার নিচে আরো কিছু অ্যাটর্নি জেনারেল আছে, তারা কিন্তু অপেক্ষমান হয়, তারাও একদিন অ্যাটর্নি জেনারেল হতে পারবেন। অ্যাটর্নি জেনারেল কিন্তু একজনই। হ্যাঁ, জি অ্যাটর্নি জেনারেল বাংলাদেশে একজনই হন। যুগ্ম অ্যাটর্নি জেনারেল একাধিক, তারপর সহকারী একাধিক হতে পারে, কিন্তু অ্যাটর্নি জেনারেল একজনই হবেন, মানে তিনিই প্রধান। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেলের মহোদয়ের মর্যাদা, তাকে কি সম্মান দেওয়া হয়েছে, এটাই তো প্রশ্ন হয়। এতক্ষণ আমরা সূচনা জি পড়লাম, তাই না? সেই জায়গাটুকু আমাদের খুব একটা দরকার নাই। এখন আমি এই যে গ্রিন হাইলাইটেড জায়গাটুকু খুব একটা দরকার নাই, তবে এখন যে মর্যাদা, যদি 2 নম্বরের প্রশ্ন আসে, আপনি এই যে ইয়েলো হাইলাইটেড এখন শুরু করছে, এতটুকু হলেই আরাফ। কিন্তু আমি সবসময় প্রশ্নটাকে একটু সমৃদ্ধ করার জন্য অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করি। তাহলে অর্ডারের অনুচ্ছেদ 5 অনুসারে পদাধিকার বলে অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান পদে আসীন হবেন। এটা তার মর্যাদা না, যে তিনি অ্যাটর্নি জেনারেল, অটোমেটিক তিনি বার কাউন্সিলের সভাপতি সভাপতি হয়ে হন। যাচ্ছেন, এটা একটা সম্মান তার, তাই না? একটা জি জি প্রিভিলেজ। জি
এছাড়াও অনুচ্ছেদ 11B এর বিধান মতে তিনি পদাধিকার বলে নিবন্ধন কমিটি অর্থাৎ এনরোলমেন্ট কমিটিরও একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন, এটাও তাকে মর্যাদা দেওয়া হচ্ছে। জি নির্বাচন হওয়া মানে নির্বাচিত হওয়ার দরকার হচ্ছে না, অটোমেটিক হচ্ছেন, এটা মর্যাদা, একটা প্রিভিলেজ। আবার 26 এ বলা হচ্ছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মহোদয়কে প্রাক শ্রোতা অধিকার বা রাইট অফ প্রি অডিয়েন্স দেওয়া হয়েছে। তার মানে যে আদালতে তিনি দাঁড়াবেন তাকে আগে কথা বলার সুযোগ দেওয়া হবে। জি জি এবং এই অনুচ্ছেদের বিধান অনুসারে আরো কি বলা হচ্ছে, সকল অ্যাডভোকেটদের উপর অ্যাটর্নি জেনারেলের প্রাকশ্রোত অধিকার থাকবে, এবং প্রাকশ্রোত অধিকার বলে অ্যাটর্নি জেনারেল সকল অ্যাডভোকেটদের সিনিয়র হিসেবে বিবেচিত হবেন। অ্যাটর্নি জেনারেলের যদি বাবাও সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন, তাহলে বাবাও কিন্তু তার সন্তানের কি জুনিয়র হবে। জুনিয়র হয়ে যাবেন, এবং বাবা সিনিয়র হবে হচ্ছে অ্যাটর্নি জেনারেল। তার মানে পদ অনুসারে তাকে একটা অ্যাবসোলিউট প্রিভিলেজ দেওয়া হয়েছে, তাই না? এখানে আরেকটা ছোট প্রশ্ন, এটা এমসিকিউ নোট থেকে আপনারা খুব ভালোভাবে জানেন, অর্ডার অফ সিনিয়রিটি বা জ্যেষ্ঠতার ক্রম। এখানে অর্ডারের 23 অনুচ্ছেদে বলা হচ্ছে অ্যাডভোকেটদের মধ্যে সিনিয়র ও জুনিয়র নির্ধারণের ক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া থাকবে। প্রথমত, অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির তারিখের ভিত্তিতে নির্ধারণ করা হবে। মনে করেন ছোট ভাই আগে অ্যাডভোকেট হয়েছে, বড় ভাই পরে অ্যাডভোকেট হয়েছে, তাহলে বড় ভাই হয়ে যাবে জুনিয়র, তাই না? জি দ্বিতীয়ত, যদি দুই বা ততোধিক অ্যাডভোকেটের তালিকাভুক্তির একই তারিখ হয়, যেমন দুই ভাই একই সালে বা একই তারিখে তালিকাভুক্ত হয়েছে, সেক্ষেত্রে বড় ভাই সিনিয়র হয়ে যাবে। সেক্ষেত্রে তাদের বয়সের ভিত্তিতে সিনিয়র বা জুনিয়র নির্ধারণ করতে হবে। বুঝতে পারলেন? জি দুই যমজ ভাই দুই যমজ ভাই যদি একই তারিখে অ্যাডভোকেট হয় তাহলে কি হবে? ওই ওই একই তারিখে যদি হয়, ওই দুই জমজ ভাইয়ের মধ্যে যে বড় স্যার সে সিনিয়র হবে। তার মানে 2 মিনিট আগে যে জন্ম হয়েছে সে নাকি? জি 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 তো এরকম প্রশ্ন মাথায় আসতে পারে। তো এটা হওয়া অবশ্য রিয়ার, আবার হতেও পারে। যমজ দুই ভাই অ্যাডভোকেট হতে পারে না একই তারিখে, হতেই পারে, দুই জি। বোনও আর হতে পারে। আপনাদের মানে একটু জানা থাকলে এরকম বিষয় তো হতেই হ্যাঁ। পারে। আচ্ছা, টিকা লোকাল বার অ্যাসোসিয়েশন বা পিপুলস ডায়েরি কি? তো 2F অনুসারে আমরা অলরেডি এটা পড়েছি, লোকাল বার অ্যাসোসিয়েশন পার্থক্যের মধ্যে পেলাম, তাই না? আর পিপুলস ডায়েরি বা শিক্ষানবিশ দিনপঞ্জি, আপনাদের যে ভাইভাতে যেটা দেখাতে হবে, আপনাদের বলা হচ্ছে কি এটা কি, আমরা বলি কেস ডায়েরি, আসলে কেস ডায়েরি না, সেটা পিপুলস ডায়েরি। কেস ডায়েরি হয় জি হচ্ছে পুলিশ তদন্ত করার সময় যেটা ব্যবহার করে, সেটা কেস ডায়েরি। তো আপনাদের ব্যবহার করতে হবে পিপুলস ডায়েরি। তার এটা সঠিক নাম কি? পিপুলস ডায়েরি। এটা রুলসের 26-এ 2-এ বলা, 60-এর 2-এ বলা আছে, কোনো শিক্ষানবিশ তার 6 মাসের আইনি প্রশিক্ষণকালে তার সিনিয়রকে 5টি দেওয়ানি ও 5টি ফৌজদারি মামলায় সহযোগিতার বিষয়ে যে ডায়েরিতে লিপিবদ্ধ করবে তাকে পিপুলস ডায়েরি বলে। সিম্পল উত্তর, 1 নম্বরের উত্তর হতে পারে। ঠিক আছে? বা প্রশ্নও করতে জি পারে। তা আমার মাথায় মনে হয়েছে একটু প্রশ্ন সংখ্যা বৃদ্ধি করি, যদি আসে জানা থাকলো। আমার যেমন মনে হয়েছে যারা প্রশ্ন করবে তারও মনে হতে পারে এগুলো, তাই না? আর জি প্রাকশ্রোত অধিকার কি, অলরেডি আমরা এটা দেখলাম। এই অধিকার কার জন্য সংরক্ষিত অলরেডি কিন্তু আমরা দেখেছি এটার উত্তর, কিন্তু একটু ভিন্নভাবে এটা উত্তর করা হয়েছে, তাই না? জি সচিব নিয়োগের বিধান কি? সচিব নিয়োগের বিধান হচ্ছে 6A-তে বলা হচ্ছে জেলা জজ বা অতিরিক্ত জেলা জজ এর মধ্যে সরকার কর্তৃক সচিব নিয়োগপ্রাপ্ত হবেন। হ্যাঁ, জি আমরা অলরেডি জানি। এবার আমরা প্রবলেমেটিক প্রশ্নে আসি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এতক্ষণ আমরা থিওরিটিক্যাল প্রশ্ন পড়লাম, প্রবলেমেটিক প্রশ্ন পড়ব। ক, একজন 52 বছর বয়স্ক ব্যক্তি, 52 বছর দেখে অনেকে মনে করতে পারে যে বয়স বেশি হয়ে গেছে, সে মনে অ্যাডভোকেট হতে পারবে না। তিনি সরকারি চাকরি হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে প্রায় 4 বছর পূর্বে দণ্ডিত বা কনভিক্টেড হন। আমরা এর আগে দেখলাম 5 বছর পর্যন্ত কনভিক্টেড হওয়ার পরে কি হতে হবে, অযোগ্য থাকবেন, তাই না? অ্যাডভোকেট এখানে হতে চার হবে। বছর অতিক্রম হয়ে গেছে। এখন তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক। একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আইন ও যুক্তি সহ তাকে উপযুক্ত পরামর্শ দেন। এখন সে এসে আপনাকে বলল যে ভাই আপনি তো অ্যাডভোকেট, তো আমি এখন পরীক্ষা দিব, কিন্তু আমার এই কাহিনী হয়ে আছে, আমি কি এখন পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, তো এখানে ঘটনা বিচার্য বিষয় প্রশ্ন থেকে নিলেন। প্রাসঙ্গিক আইন কি? 27 হচ্ছে বাংলাদেশের নাগরিক, হ্যাঁ তিনি অবশ্যই বাংলাদেশের নাগরিক ধরে নিতে পারি আমরা, 21 বছর প্লাস, তার মানে যেহেতু 52, 21-এর অবশ্যই বেশি, এবং ধরে নিতে পারি তার আইনের ডিগ্রিও আছে। কিন্তু 27-এর 3 অনুসারে তিনি একটা কি
এই যে কনভিক্টেড হয়ে আছেন, তাই না? জি তার মানে এখানে যোগ্যতা অযোগ্যতা আগে আমরা আলোচনা করে নিলাম। কেন? কারণ তার যোগ্যতা অযোগ্যতা আছে কিনা সেটা দেখার জন্য। এবার আমরা পরামর্শ দিব, এখানে সিদ্ধান্ত না দিয়ে কি দিচ্ছি, পরামর্শ। আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ উপরোক্ত আইনের বিধান অনুসারে ক এর বয়স 52 বছর, সুতরাং বয়সের ক্ষেত্রে ক এর কোনো অযোগ্যতা নাই, তার মানে তিনি যোগ্য। কেননা যোগ্যতা হিসাবে বয়সের নিম্ন সীমা 21 বছর, কিন্তু বয়সের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা নেই। হয়তো তার আইনে ডিগ্রিও আছে, ডিগ্রি আছে বলেই তো অ্যাডভোকেট হওয়ার জন্য পরীক্ষা দিতে চাচ্ছে, তাই না? জি যেহেতু প্রশ্নে বলা নেই, তাই ডিগ্রিও আছে আমরা ধরে নিতে পারি, হয়তো এই শব্দটা আমি ইউজ করছি। কিন্তু যেহেতু তিনি সরকারি চাকরি থেকে নৈতিক অবক্ষয় বা স্খলনের জন্য দণ্ডিত হয়েছেন বা কনভিক্টেড হয়েছেন, এবং এই দণ্ডাদেশের পর 5 বছর অতিক্রম হয়নি, 4 বছর অতিক্রম হয়েছে, অতএব তাকে 1 বছর অপেক্ষা করতে হবে, তাই না? হুম, একজন জি শুভাকাঙ্ক্ষী হিসাবে, তালিকাভুক্ত আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে ক এর জন্য আমার পরামর্শ এখন কি কি হবে, এখন কিছু পয়েন্ট দিয়ে দিচ্ছি যে তাকে আমি কি কি বলবো, যে ভাই আপনি এই কাজগুলো করেন বা আঙ্কেল এই কাজগুলো করেন। তিনি আগামী 1 বছর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার সিলেবাস অনুসারে অধ্যয়ন করতে থাকুন। তার পরীক্ষার জন্য সে এখন রেডি না, কিন্তু তাকে তো পড়ার পরামর্শ দিতে পারি, তাই না? জি 1 বছর পর দণ্ডাদেশের 5 বছর অতিক্রম হলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পিপুলেজ রেজিস্ট্রেশন ব্যবস্থা করবেন, তার মানে তাকে ইন্টিমেশন করতে হবে। ন্যূনতম 10 বছর ধরে প্র্যাকটিস করেন এমন অ্যাডভোকেটের কাছে 6 মাস শিক্ষানবিষ্কার সম্পূর্ণ করবেন। সেই সাথে উক্ত সিনিয়রের মাধ্যমে কি এফিডেভিট সম্পাদন করবেন, যেটা আপনাদের করতে হয়েছে। জি অতঃপর বাংলাদেশ বার কাউন্সিল আইনজীবী তালিকাভুক্তির পরবর্তী পরীক্ষার নোটিশের জন্য অপেক্ষা করতে হবে। কারণ এটা আমাদের বাস্তবসম্মত, কারণ আপনার সময় হয়ে গেলে যে পরীক্ষা দিতে পারেন তা না। নোটিশ না আসা পর্যন্ত তীর্থের কাকের মতো, চাতকের মতো তাকিয়ে থাকতে হয়, তাই না? জি এটা একটা পয়েন্ট তৈরি হয়ে গেল, নোটিশ পয়েন্ট পর্যন্ত তৈরি হয়ে অপেক্ষা। গেল। না, বাস্তবসম্মত জি বাংলাদেশ বার কাউন্সিলের বাস্তবসম্মত পরিস্থিতি বিবেচনায় পয়েন্টগুলো দিয়েছি তাকে, একেবারে রিয়েল, জি একেবারে পরামর্শ। এর থেকে ভালো অ্যাডভাইস হতে পারে না। জি একজন 62 বছর বয়স্ক মহিলা, বয়স আরো বাড়িয়ে দিলাম এবং মহিলা করে দিলাম। তিনি চাকরি হতে সম্প্রতি অবসর গ্রহণ করেন। কি বলছি, অবসর। অবসর গ্রহণ করা কি জি অযোগ্যতা? না এখন তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দিতে ইচ্ছুক। একই প্রশ্ন, যে তাকে কি পরামর্শ দিবেন। তো এখানে আইনে কি 27-এ তার যোগ্যতাগুলো আছে কিনা দেখতে হবে, এবং 28-এ আলোচনা করতে হবে। কেন? 28-এ বলা হচ্ছে কোনো মহিলা শুধুমাত্র তার লিঙ্গের কারণে অ্যাডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য অযোগ্য হবে না, তার মানে ছেলে মেয়ের যোগ্যতা সমান। 27-এ যা বলা জি আছে তাই। অত্র অনুচ্ছেদের বিধান দ্বারা লিঙ্গ বৈষম্যকে নিরুৎসাহিত করা হয়েছে। এখন সিদ্ধান্ত হচ্ছে তার বয়স যেহেতু 62, তাহলে তার কোনো অযোগ্যতা নেই, যেভাবে আমরা এর আগে উত্তর করলাম। তাহলে তাকে আমরা কি পরামর্শ, যত দ্রুত সম্ভব আইনজীবী হিসাবে তালিকাভুক্তির জন্য পিপুলের রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা। তার মানে আর একে আর 1 বছর, ইনাকে আর 1 বছরের জন্য অপেক্ষা করতে হচ্ছে না, দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন করা না থাকলে তার পরীক্ষা দিতে পারবে না। তারপরে জি 10 বছর প্র্যাকটিস, মানে প্র্যাকটিস করেছেন এমন ব্যক্তির কাছে, অ্যাডভোকেটের কাছে 6 মাস শিক্ষানবিষ্কার, তারপরে এভিডেভিট সম্পাদন, তারপরে নোটিশের জন্য অপেক্ষা করা। তার মানে প্রাইস সেম, কিন্তু 1 বছর অপেক্ষা করতে হচ্ছে না তাকে। এতটুকুই পরামর্শ, তাই না? আরো একটি প্রশ্ন, একজন 42 বছর বয়স্ক ব্যক্তি সরকারি চাকরি থেকে, একটা তারিখ দিয়ে দিলাম 20-1-2025, রিসেন্টলি এই 25 সালের জানুয়ারি মাসের একটা তারিখ দিলাম, আপনাদের তারিখটা পরিবর্তন হয়ে আসতে পারে, ডিসমিস হন। তাহলে তিনি কি হয়েছেন, ডিসমিস হয়েছেন। 26 সালে তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য অ্যাডভোকেট বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে ইচ্ছুক। 26 সালে পরীক্ষা হবে, আমরা ধরে নিতে পারি, যদি কোনো বড় ধরনের সমস্যা না হয় বাংলাদেশে। তো আশা করতে পারি পরীক্ষা হবে, পজিটিভ ভাবে আমাদের আগাতে হবে। তার জন্য পরামর্শ, যেহেতু বয়স 42, কোনো সমস্যা না, তাহলে এখানে সুতরাং বয়সের ক্ষেত্রে তার কোনো অযোগ্যতা নেই, কেননা এখানে 27-1 অনুসারে 21 বছর বয়স ঊর্ধ্বসীমা নাই। এটা আমরা একটু টেকনিক্যালি 27-1-কে আমরা তার বয়সের সাথে ম্যাচ করালাম উত্তরটাকে। এবার আমরা কত তারিখে সে ডিসমিস হন, 2 বছর পার হয়েছে কিনা সেটা দেখতে হবে। ঠিক আছে? জি হয়নি জি হয়নি, কেবল 1 বছর পার হয়েছে, তাই তিনি আগামী প্রায় 2 বছর
আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার সিলেবাস অনুসারে অধ্যয়ন করতে থাকুন, তাই না? কারণ জি বরখাস্তের পর 2 বছর অতিক্রম হলে তিনি রেজিস্ট্রেশন করবেন, তারপরে বাকি যে 3টা পয়েন্ট সেম। বুঝতে পেরেছেন? জি এই যে এই প্রশ্নগুলো দেখলেন, এই প্রশ্নগুলো মোটামুটি আবার বানানো প্রশ্ন এবং কিছুটা আহ, অন্য প্রশ্নের সাথে লিঙ্ক করা, কিন্তু এই মুহূর্তে যে প্রশ্নটা পড়বো এটা কিন্তু বিগত সালের প্রশ্ন। কে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির আবেদনপত্রে ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য পূরণ করেন, তার মানে ফর্ম ফিল আপের সময় মিথ্যা তথ্য দিয়েছে, জি তাহলে রুলস অনুযায়ী কে আইনজীবীর শাস্তি কি, তাকে কি শাস্তি দেওয়া যেতে পারে? সে এখনো কিন্তু আইনজীবী হয়নি, শিক্ষানবিশ আইনজীবী, তাই না? জি তাহলে পরবর্তী 5 বছর আইনজীবী হিসেবে তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এটাই তো তার শাস্তি, তাই না? আমরা একটু আগে পড়লাম প্রবলেমেটিক প্রশ্নগুলো আর কিছুই নাই, তথ্য যে প্রশ্নগুলো পড়লাম সেগুলোরই কিন্তু একটা আলাদা ভেরিয়েন্ট, তাই না?